গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু ইন্ডিপেন্ডেন্ট ম্যাথ। আজকে আমরা 2026-এ ডব্লিউবিজেই 2026-এর কিছু প্রশ্ন সলভ করব। তো এর আগে আমরা 10 দাগ পর্যন্ত সলভ করেছিলাম, ঠিক আছে। আমি যে প্রশ্নটা গুগল থেকে ডাউনলোড করেছি সেখানে 10 দাগ, ঠিক আছে। তো প্রথম 10টা মোটামুটি ক্যাটাগরি 1-এর 10টা প্রশ্ন আমরা সলভ করেছিলাম। আজকে এরপরে আমার প্রশ্নটায় আরও 10টা অঙ্ক সলভ করার চেষ্টা করব, ঠিক আছে। তো দেখো 11 দাগটা কি বলছে। তো সবাই ভিডিওটা পজ করে অঙ্কটা নিজেরা একবার ট্রাই করো। আর হ্যাঁ, তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। আর বন্ধুদের মধ্যে শেয়ার করার চেষ্টা করো। ওকে, তো আমি প্রশ্নটা ছোট করে দিলাম, তোমরা একবার নিজেরা ট্রাই করে ফেলো। ভিডিওটা পজ করে নিজেরা একবার ট্রাই করো। ওকে, তো দেখো কি বলছে। তাহলে 11 দাগ কি বলছে না, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ অলওয়েজ ট্রু। হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ অলওয়েজ ট্রু। ফার্স্ট কি বলছে যে if f of x is decreasing then 1 by f of x is increasing. fx একটা ফাংশন, বলছে 1 by fx টা ইনক্রিজিং হয়ে যাবে যদি fx টা ডিক্রিজিং হয়। আচ্ছা, ইনক্রিজিং আর ডিক্রিজিং সম্পর্কে তোমরা জানো আশা করি, তবু আমি একবার রিকল করছি। তো মনে করো তো একটা ফাংশন আছে f of x, ঠিক আছে। মনে করো ফাংশনের একটা ডোমেন তো থাকবে f ফ্রম, মনে করো ডোমেনটা d, আমি কোডোমেনটা r নিলাম, ঠিক আছে, d টু r। ওকে ওকে, এবারে f is increasing, okay, f is increasing, সেটার মানে কি f is increasing, সেটার মানে কি না x1, if x1 less than x2 then fx1 is less than fx2। ওকে, তার মানে আমি যদি গ্রাফিক্যালি দেখার চেষ্টা করি, ফাংশনটা কেমন হবে না, যদি গ্রাফ আমি করতে পারি, ওতে সব ফাংশনে তো গ্রাফ আমরা আঁকতে পারবো না। হ্যাঁ, যদি কন্টিনিউয়াস হয়, ঠিক আছে। আর তাছাড়া কন্টিনিউয়াস না হলে আমাদের কিছু জায়গায় যদি কন্টিনিউয়াস আমরা গ্রাফ মোটামুটি ড্র করতে পারবো, ঠিক আছে। সব ফাংশনে কিন্তু গ্রাফ আমরা ড্র করা পসিবল না, ঠিক আছে। তো দেখো, মনে করি এরকম একটা ফাংশন আছে। ইনক্রিজিং ফাংশন মানে কি, যে এক্স এর ভ্যালু বৃদ্ধির সাথে সাথে এফ এক্স এর ভ্যালু বাড়তে থাকছে। এই এক্স এর ভ্যালু বৃদ্ধির সাথে সাথে এফ এক্স এর ভ্যালু বাড়তে থাকছে। তো মনে করো এখানে আমি নিলাম x1, এখানে নিলাম x2, x1 লেস দ্যান x2 নিয়েছি, ঠিক আছে। মানে x1টা আগে x2টা পরে। তাহলে fx1 মানে কি, এই হাইটটা না, fx1 মানে এই হাইটটা, আর fx2 মানে এই হাইটটা। তাহলে অবভিয়াসলি এই হাইটটা বড় এর থেকে। তাহলে fx2 গ্রেটার দ্যান fx1 বা fx1 লেস দ্যান fx2। তাহলে ইনক্রিজিং ফাংশন হলে কি হবে, x1 যদি লেস দ্যান x2 হয় দেন fx1 লেস দ্যান fx2। আর ডিক্রিজিং ফাংশন মানে কি, f ইজ ডিক্রিজিং কখন হবে না, ইফ x1 less than x2 then fx1 is greater than fx2। ওকে, ডিক্রিজিং ফাংশন কখন বলবো, যদি এরকম আমরা দেখতে পাই যে x1 x2 এর থেকে ছোট কিন্তু fx1টা fx2 এর থেকে বড় হয়েছে। মানে ডিক্রিজিং ফাংশন মানে ছবিটা কেমন আমি একটা আঁকার চেষ্টা করি। মনে করি এরকম সিম্পল স্ট্রেট লাইন দিলাম, এখানে ডিক্রিজিং ফাংশন মানে কি, কমতে থাকছে, x এর ভ্যালু বাড়ার সাথে সাথে আমাদের fx এর ভ্যালু কমতে থাকছে। তার মানে এখানে যদি নিই x1, এখানে যদি নিই x2, তাহলে এইটা হবে কি fx1, এটা হবে fx2। তাহলে বলতো এই fx1টা বড় আর fx2টা ছোট না, কিন্তু x1 তো লেস দ্যান x2 নিয়েছি, x1 ছোট x2 বড়, কিন্তু এই ফাংশন যেই নিচ্ছি fx1টা দেখো বড় হচ্ছে আর f of x2টা ছোট হয়ে যাচ্ছে। মানে ইনইকুয়ালিটির এই অর্ডার চেঞ্জ হয়ে, ডাইরেকশন চেঞ্জ হয়ে লেস দ্যান ছিল গ্রেটার দ্যান হয়ে যাচ্ছে। তো ডিক্রিজিং ফাংশন আমি যদি কারোর উপরে চাপাই তাহলে কিন্তু ইনইকুয়ালিটির অর্ডার চেঞ্জ হয়ে যায়। ওকে, ইনইকুয়ালিটির অর্ডার চেঞ্জ হয়ে যায়। ক্লিয়ার? সেই জন্য ধরো এই 2 <3, এখান থেকে আমি যখন ইনইকুয়ালিটি তোমাদের বলেছি, ঠিক আছে, বা তোমরা ইনইকুয়ালিটি পড়েছো, ঠিক আছে, রৈখিক অসমীকরণ,
ঠিক আছে, বা লিনিয়ার ইনইকুয়ালিটি, সেখানে দেখবে আমি যদি দুইটা রেসিপ্রোকাল করি, মানে 1/2 আর 1/3 করি, সেক্ষেত্রে কিন্তু ডাইরেকশন চেঞ্জ হয়ে যায়। কারণ কি, এক্ষেত্রে আমরা সেই f(x) = 1/x এই ফাংশনটা আমরা এই বোথ সাইডে চাপিয়ে দিচ্ছি। এখানে ছিল 2 < 3, আমি কি করছি f(2) আর এখানে চাপাচ্ছি f(3). এখন এটা ডিক্রিজিং ফাংশন, এটা ডিক্রিজিং ফাংশন এরকম, তাই না? তাহলে আমাদের ইনইকুয়ালিটি ডাইরেকশন চেঞ্জ হয়ে যাবে। f(2) মানে কি, f(x) এর 1/x, তাহলে 1/2 > 1/3। ঠিক আছে, আর ইনক্রিজিং ফাংশনে ইনইকুয়ালিটির ডাইরেকশন চেঞ্জ হয় না, এগুলো মাথায় রাখবে। ওকে, ডিক্রিজিং ফাংশন কারো উপরে চাপালে ইনইকুয়ালিটির দুই ধারে যদি ইনক্রিজিং ফাংশন চাপাই, ইনইকুয়ালিটি ডাইরেকশন চেঞ্জ হবে না। আর একটা ইনইকুয়ালিটির দুই ধারে আমরা যদি ডিক্রিজিং ফাংশন চাপাই, ইনইকুয়ালিটির ডাইরেকশন চেঞ্জ হয়ে যাবে। ওকে, যাই হোক, এবারে আমরা প্রবলেমটায় আসি। কি বলছে এটা? বলছে f(x) ইজ ডিক্রিজিং, দেন 1/x ইনক্রিজিং। শুনে হয়তো ঠিক মনে হতে পারে, ঠিক আছে, কিন্তু আমি এরকম এক্সাম্পল তোমায় দিতে পারবো যেখানে, বা তোমরা একটু ভাবলে বার করতে পারবে, ঠিক আছে, যে f(x) ডিক্রিজ করছে কিন্তু 1/fx ইনক্রিজ করছে না, ওটাও ডিক্রিজ করছে। বা fx যখন ডিক্রিজ করছে 1/fxটাও ডিক্রিজ করছে, আর 1/fxটা ডিক্রিজ করছে না, এরকম ফাংশন দিতে পারবো আমি। ঠিক আছে, তো দেখো, মনে করলাম f একটা মনে করো ফাংশন নিলাম, সিম্পল, তোমরা বানাতেই পারো। f একটা ফাংশন নিলাম ফ্রম d to r, d সেটটা মানে ডোমেনটা আমি কি নিচ্ছি, ডোমেনটা নিচ্ছি মনে করো 1 2 থেকে। আর ফাংশন ডিফাইন করছি কেমন করে, ফাংশন ডিফাইন করছি f(1) = মনে করো আমি fxটা এখানে ডিক্রিজিং বানাতেছি, f(1) মনে করো আমি নিচ্ছি 1, আর f(2) নিচ্ছি মনে করো -1। তাহলে বলো, ডোমেনে তো দুটো এলিমেন্ট আছে, তাই ডোমেন থেকে দুটো এলিমেন্টই চয়েস করতে পারি, 1 আর 2, তো 1 < 2, বাট f(1) = 1 আর f(2) = -1, তার মানে f(1)টা বড় না, -1 ছোট, 1টা বড়, 1 > -1, তার মানে f(1) > f(2), 1 < 2, f(1) মানে f is decreasing, this implies f is decreasing. ওকে, fটা ডিক্রিজ করছে। এবার দেখো তো 1/fx কি হচ্ছে, ধরে নিলাম আমি h = বা ঠিক আছে, h = 1/f, h = 1/f, তার মানে অ্যাকচুয়ালি কি ধরছি না, h(x) = 1/fx। ডোমেন এই সেম থাকবে, এরও ডোমেন হবে আমাদের 1 2 থেকে আর। তাহলে বলো, আমি 1 < 2, ওকে, তাহলে h(1), ওকে, h(1) টা কত হবে, h(1) মানে 1/f(1), ওকে, তো 1/f(1) মানে f(1) মানে আমি কি বলেছিলাম, f(1) মানে 1, আর h(2) মানে 1/f(2), f(2) মানে বলছি -1, তার মানে -1। ওকে, এখন বলো, h(1) তো 1 আর h(-1) তো -1, এই h(2) তো -1, ওকে, h(1) টা 1 আর h(2) টা -1, তাহলে h(1) ইজ গ্রেটার দেন h(2), তার মানে h মানে কি 1/f, মানে 1/f(1) ইজ গ্রেটার দেন 1/, বা যাই হোক, আমাদের এই 1/f যে ফাংশনটা, 1/fx যে ফাংশন, সেটাই আমাদের অ্যাকচুয়ালি h। এখন বলো, এই h এর মধ্যে আমি 1 < 2, যে কিন্তু যে h চাপিয়েছি কি হয়েছে, ডাইরেক্ট পাল্টে, মানে h-টাও তো ডিক্রিজিং, মানে h ফাংশনটাও ডিক্রিজিং। তাহলে দেখো fx ডিক্রিজিং নিয়েছি, 1/fx মানে h সেটাও ডিক্রিজিং হয়ে গেছে, কিন্তু এটা কি বলছে, অপশন কি বলছে এখানে, যে fx ডিক্রিজিং হলে 1/fx ইনক্রিজিং হবে। তাহলে এটা হচ্ছে না, এরকম এক্সাম্পল আমরা পেয়ে গিয়েছি। বলছে অলওয়েজ ট্রু হবে নিচের কোনটা, মানে যে কোনো এক্সাম্পল তুমি নাও তার জন্য সঠিক হয়ে যাবে, কিন্তু প্রথম অপশনটা কিন্তু আমাদের এই এক্সাম্পলের জন্য সঠিক হচ্ছে না। ওকে, পরের অপশনটা দেখো, f is decreasing then 1/f is also decreasing। এখন তুমি যদি এই এক্সাম্পলটা নাও, তাহলে দেখো f is decreasing, 1/f decreasing, কিন্তু এরকম এক্সাম্পল তুমি দিতে পারবে এখানে f decreasing কিন্তু 1/f increasing, ইজিলি ভাবতে পারবে।
দেখো মনে করো এফ ফ্রম কিছুই না, তুমি ওরকমই নিয়ে নাও, তাই আমি ওই ফাংশনটাই নিচ্ছি। তবে ফাংশনটা চেঞ্জ করে নিচ্ছি যে এফ অফ ওয়ান ইকুয়াল টু, বা সিম্পলি তুমি বললে এফ অফ এক্স ইকুয়াল টু ওয়ান বাই এক্স, এফ অফ এক্স ইকুয়াল টু ওয়ান বাই এক্স। তাহলে বলো তো এফটা ডিক্রিজ করছে, হ্যাঁ কি না? এফ অফ ওয়ান ইকুয়াল টু ওয়ান বাই ওয়ান মানে ওয়ান, এফ অফ টু ইকুয়াল টু ওয়ান বাই টু, তার মানে এফ অফ ওয়ান ইজ লেস দ্যান এফ অফ টু, এফ অফ ওয়ান ইজ লেস দ্যান এফ অফ টু। ওকে, সরি কি লিখলাম, ওয়ান বাই টু ছোট, মানে এফ অফ ওয়ান ইজ গ্রেটার দ্যান এফ অফ টু। তার মানে কি আমাদের ছিল কি ওয়ান লেস দ্যান টু, বাট যেই এফ চাপিয়েছি ইনইকুয়ালিটি ডাইরেকশন থাকে এই ছিল, এই হয়ে গেছে, তার মানে এফ ইজ ডিক্রিজিং। ওকে, কিন্তু যদি আমরা ওয়ান বাই এফ ফাংশনটা দেখি, ওকে ওয়ান বাই এফ মনে করো, তাহলে এবারে আমাদের ওয়ান বাই এফ ফাংশনটা মানে আমি ওয়ান লেস দ্যান টু, ওকে, তার মানে ওয়ান বাই এফ অফ ওয়ান আর ওয়ান বাই এফ অফ টু। ওকে, ওয়ান বাই এফ অফ ওয়ান এটার মানে কত? এফ অফ ওয়ান মানে কত? এফ অফ ওয়ান মানে ওয়ান, এফ অফ ওয়ান মানে ওয়ান, তাহলে ওয়ান বাই এফ অফ ওয়ান মানে ওয়ান। এফ অফ, এবারে বলো এফ অফ টু, ওকে, ওয়ান বাই এফ অফ টু কত হবে? এফ অফ টু মানে ওয়ান বাই টু, মানে ওয়ান বাই এফ অফ টু করলে টু হয়ে যাবে, তাই দেখো ওয়ান লেস দ্যান টু, ওয়ান লেস দ্যান টু, তাহলে ওয়ান বাই এফ অফ ওয়ান লেস দ্যান ওয়ান বাই এফ অফ টু, মানে ওয়ান বাই এফ যে ফাংশনটা সেটাও কিন্তু আমাদের কি, সেটাও আমাদের ডিক্রিজ করছে, এফটা ডিক্রিজ করছে, ওয়ান বাই এফটাও আমাদের, সরি ওয়ান বাই এফটা ইনক্রিজ করছে, সরি। ওকে, এফ ফাংশনটা কি হচ্ছে? এফ ফাংশনটা এখানে আমাদের ডিক্রিজ করছে। ওকে, এফ অফ ওয়ান গ্রেটার দ্যান এফ অফ টু, ওয়ান লেস দ্যান টু, কিন্তু এফ অফ ওয়ান গ্রেটার দ্যান, ইনইকুয়ালিটির ডাইরেকশন চেঞ্জ হয়ে গিয়েছে। কিন্তু আমি যদি ওয়ান বাই এফ ফাংশনটার কথা বলি, ওয়ান বাই এফ ফাংশন দেখো ইনইকুয়ালিটির ডাইরেকশন চেঞ্জ করেনি। ওকে, ওয়ান বাই এফ ফাংশনটা ইনইকুয়ালিটির ডাইরেকশন দেখো চেঞ্জ করেনি। ওকে, তার মানে ওয়ান বাই এফ ফাংশনটা কিন্তু ইনক্রিজিং ফাংশন। কিন্তু আমাদের অপশানে কি বলেছিল যে ইফ এফ এক্স ডিক্রিজিং দেন ওয়ান বাই এফ এক্স অলসো ডিক্রিজিং, কিন্তু আমরা এমন ফাংশন খুঁজে পেয়েছি এফ এক্স ডিক্রিজিং বাট ওয়ান বাই এফ এক্স ইনক্রিজিং, তাহলে এই অপশানটা ভুল হয়ে গেল। ওকে, এবারে অপশান সিতে এসো। অপশান সিতে কি বলছে? ইফ বোথ এফ অ্যান্ড জি আর পজিটিভ ফাংশন, মানে এফ এক্স এর মান সবসময় পজিটিভ থাকবে, জি এক্স এর মান সবসময় পজিটিভ থাকবে, such that fx is decreasing gx is increasing, then f by g is decreasing function। দেখা যাক কি বলছে না, fx is always greater than 0, gx is always greater than 0, দুজনেই পজিটিভ ফাংশন। ওকে, তারপরে কি বলছে না fx is decreasing and gx is increasing, fx is decreasing and gx is increasing, তাই না? fx decreasing gx increasing। মনে করো সাপোজ x1 লেস দ্যান x2, x1 লেস দ্যান x2, fx কি বলেছে? fx একটা ডিক্রিজিং ফাংশন বলেছে, fx একটা ডিক্রিজিং ফাংশন বলেছে, তার মানে আমি যদি এই x1 লেস দ্যান x2 এখানে যদি বোথ সাইডে আমি যদি f লাগিয়ে দিই, মানে fx1 আর fx2, তাহলে ইনইকুয়ালিটির ডাইরেকশন চেঞ্জ হয়ে যাবে। ওকে, কারণ এফটা ডিক্রিজিং ফাংশন। আবার জিটা বলেছি ইনক্রিজিং ফাংশন, দেখো জি ইজ ইনক্রিজিং, জি ইজ ইনক্রিজিং, তার মানে এই x1 লেস দ্যান x2 এখানে যে দুই ধারে আমি জি বসাই তাহলে কিন্তু ইনইকুয়ালিটি ডাইরেকশন চেঞ্জ হবে না, মানে gx1 লেস দ্যান gx2। ওকে, এবার এখানে আমাদের কি জানতে চাচ্ছে যে বলছে এফ বাই জি এই ফাংশনটা ডিক্রিজিং ফাংশন হবে, এফ বাই জি ফাংশনটা ডিক্রিজিং ফাংশন হবে। আচ্ছা, এফ বাই জি করতে হবে। ওকে, এফ বাই জি, আচ্ছা এফ বাই জি এটা মানে কি লিখবো আমরা? এফ ইন্টু ওয়ান বাই জি। ওকে, কারণ ইনইকুয়ালিটিতে দেখো ভাগ করা অসুবিধা, আমরা যদি গুণ করতে পারি দুটো পজিটিভ সেক্ষেত্রে কিন্তু আমাদের ইনইকুয়ালিটি ডাইরেকশন চেঞ্জ হবে না। ওকে, তাহলে দেখো
এখানে তাহলে কি হচ্ছে আমাদের, আমি বোথ সাইডে যদি রেসিপ্রোকাল করে নিই, কারণ দেখো রেসিপ্রোকাল এখানে আমরা করতেই পারবো, কারণ নট ইকুয়াল টু 0 এবং এরা পজিটিভ বলেছে, দুটো পজিটিভ আছে, তাদের রেসিপ্রোকাল করলে ইনইকুয়ালিটি ডাইরেকশন চেঞ্জ হবে। ঠিক আছে, দুটো পজিটিভ নাম্বার তাদের রেসিপ্রোকাল করলে কি হবে, ইনইকুয়ালিটি ডাইরেকশন চেঞ্জ হবে। যেমন এই সিম্পল দেখো 2 <3, বাট 1/2 ইজ গ্রেটার দ্যান 1/3। ওকে, সিমিলারলি এখানেও তাই হবে, 1/gx1 ইজ গ্রেটার দ্যান 1/gx2। ওকে, এবারে বলো, এখানেও আছে গ্রেটার দ্যান, এখানেও আছে গ্রেটার দ্যান, সবাই পজিটিভ, কোনো অসুবিধা নেই। সুতরাং এই দুটো ইনইকুয়ালিটি আমরা এখন গুণ করে দিই। ওকে, এই যে ইকুয়ালিটি গুণ করি তাহলে কি পাচ্ছি আমরা, বলো, fx1 লেফট সাইডে কি আছে, fx1 ইন্টু 1/gx1, মানে fx1/gx1, ইনইকুয়ালিটি সেম থাকলো। fx2 রাইট সাইডে কি আছে, fx2, আর এখানে 1/gx2, মানে বাই gx2। এখন বলো, আমাদের ছিল কি, x1 লেস দ্যান x2 আমরা ধরেছিলাম, সেখান থেকে পেলাম কি f/g। আচ্ছা, fx1/gx1, এটাকে পুরোপুরিভাবে আমরা লিখতে পারি, উপরে x1 নিচে x1, তো আমরা এটাকে এরকম লিখতে পারি যে f/g অফ x1, আর এটাকে আমরা কি লিখতে পারি, f/g অফ x2। তাহলে বলো, যেই f/g ফাংশনটা আমরা এই ইনইকুয়ালিটির দুই ধারে চাপিয়েছি, ইনইকুয়ালিটি ডাইরেকশন কি চেঞ্জ হয়েছে, মানে f/gটা ডিক্রিজিং ফাংশন, দিস ইমপ্লাইজ f/g ইজ ডিক্রিজিং। ওকে, অপশন কি বলেছিল, সেটাই বলেছিল, দেখো f/g ইজ ডিক্রিজিং, তার মানে এই অপশনটা কিন্তু সঠিক হচ্ছে, আমরা প্রুফ করতে পেরেছি। ঠিক আছে, দেখো একটা অপশন ভুল দেখাতে গেলে আমাদের কি করতে হবে, কাউন্টার এক্সাম্পল দিতে হবে এরকম। ওকে, কাউন্টার এক্সাম্পল দিতে হবে। ওকে, এমন এক্সাম্পল খুঁজে বার করতে হবে যেটা এই এই স্টেটমেন্টটার উল্টো যাচ্ছে, এই স্টেটমেন্টটাকে ফলো করছে না। কিন্তু একটা প্রুফ করতে হলে সেটাকে আমরা কিন্তু এক্সাম্পল দিয়ে প্রুফ করতে পারবো না, সেটাকে আমরা পুরোপুরি ম্যাথামেটিক্যালি প্রুফ করতে হবে। আচ্ছা, এবার লাস্টের অপশনটা কি বলছে দেখো, if both f and g are positive function, f is decreasing, g is also decreasing, then f/g is decreasing function। ঠিক আছে, এটাও সেম ভাবে আমরা আলোচনা করতে পারবো। ওকে, f is increasing, g is decreasing। ও এখানে উল্টো বলেছে, সরি, আগেরটাই বলছে ডিক্রিজিং আর ইনক্রিজ, এখানে বলছে ইনক্রিজিং ডিক্রিজিং। ওকে, তাহলে দেখো একইভাবে করা যাক, fg বোথ আর পজিটিভ, মানে fx গ্রেটার দ্যান 0, এটা তোমরা একাই করতে পারবে। ঠিক আছে, তবু আমি করে দিচ্ছি, ধরলাম x1 লেস দ্যান x2, এবার কোনটা ইনক্রিজিং কোনটা ডিক্রিজিং বলেছে, এখানে বলেছে যে f is increasing, g is decreasing, f is increasing, g is decreasing, মানে f চাপালে ইনইকুয়ালিটি দুই ধারে কোনো ডাইরেকশন চেঞ্জ হবে না, মানে fx1 লেস দ্যান fx2, আর g চাপালে ডাইরেকশন চেঞ্জ হবে, মানে fx1 গ্রেটার দ্যান, এই সরি gx1 গ্রেটার দ্যান gx2। ওকে, এবারে কি সম্পর্কে জানতে চাইছিলেন, f/g, f/g, মানে f/g করতে গেলে এখানে আমাদের কি করতে হবে বলো, এটা 1 করে নিই, 1/gx1 ইজ লেস দ্যান 1/gx2, দুটো পজিটিভ নাম্বার। ঠিক আছে, রেসিপ্রোকাল করে নিলে ইনইকুয়ালিটি ডাইরেকশন চেঞ্জ হয়ে যাবে। তাহলে বলো, এবারে এই দুটোকে আমি গুণ করি, সবাই পজিটিভ, আমাদের গুণ করতে কোনো অসুবিধা নেই। তাহলে দেখো এটা কি হবে, fx1/gx1, মানে f/g অফ x1, ইনইকুয়ালিটি সেম আছে দুটোতে, লেস দ্যান fx2/gx2, মানে f/g অফ x2। তাহলে ছিল আমাদের x1 লেস দ্যান x2, হচ্ছে কি f/g অফ x1 লেস দ্যান f/g, মানে f/gটা ইনক্রিজিং ফাংশন, ইনইকুয়ালিটি ডাইরেকশন চেঞ্জ করেনি, ইনক্রিজিং ফাংশন, কিন্তু এখানে অপশানে বলেছে ডিক্রিজিং, সুতরাং এটা ভুল। ঠিক আছে, f/g কি হয়েছে আমাদের, ইনক্রিজিং ফাংশন, ইনক্রিজিং। ঠিক আছে, বোঝা গেল। তাহলে দেখো অনেকে হয়তো ইনক্রিজিং ডিক্রিজিং মানেই ডেরিভেটিভের দিকে চলে যায়, কিন্তু এখানে কিন্তু ডেরিভেটিভের কোনো কনসেপ্টই আমরা কাজে লাগাইনি। ঠিক আছে, কারণ এখানে বলেইনি ফাংশন ডিফারেন্সিয়েবল হতে হবে কি না হবে, সেরকম কিচ্ছু বলে, জাস্ট ফাংশন দিয়েছে। ওকে,
ওকে, তো নেক্সট প্রবলেমটার দিকে যাই আমরা। দেখো, নিজেরা একবার ট্রাই করে ফেলো ভিডিওটা পজ করে। কি বলছে যে আলফা বিটা গামা এরা কি হচ্ছে 0 লেস দ্যান আলফা লেস দ্যান বিটা লেস দ্যান গামা, আর প্রত্যেকে 0 থেকে π/2 এর মধ্যে। ওকে, মানে প্রত্যেকে ফার্স্ট কোয়াড্রেন্টে আছে। ওকে, তাহলে এইটা পারবো 1/x মাইনাস সাইন আলফা প্লাস 1/x মাইনাস সাইন বিটা প্লাস 1/x মাইনাস সাইন গামা। ওকে, ইকুয়াল টু 0। ক্লিয়ার? ওকে, তাহলে বলো, আমি নিচে এলসিএম করি এখানে। আচ্ছা, আগে দেখি প্রশ্নটা কি বলছে। ইকুয়েশন হ্যাজ, আচ্ছা এর রুট সম্পর্কে জানতে, রিয়াল রুট আছে কি, ঠিক আছে, কি নেই, রিয়াল রুট নেই, ঠিক আছে, থাকলে কটা আছে। আচ্ছা ফার্স্ট অফ অল তোমরা বলো তো, এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আসবে নাকি 3 ডিগ্রি ইকুয়েশন আসবে? এটাকে যদি আমরা সিম্পলিফাই করি, দেখো আমরা যদি এলসিএম করে নিই, নিচে কি আসবে এক্স মাইনাস সাইন আলফা। দেখো এটা অপশন এলিমিনেট করতে যাওয়া একটু সমস্যা হবে, কারণ বলছি, কারণ দেখো যদি এখানে আলফা বিটা গামার মধ্যে রিলেশন না বলতো, তাহলে আমরা আলফা ইকুয়াল টু বিটা ইকুয়াল টু গামা ধরে অঙ্ক করতে পারতাম, কিন্তু আলফা ইকুয়াল টু বিটা ইকুয়াল টু গামা ধরতে পারবো না, কারণ বলে দিয়েছে আলফা লেস দ্যান বিটা লেস দ্যান গামা। ঠিক আছে, সুতরাং আমরা পারবো না। অবশ্যই আলফা বিটা গামার তুমি পার্টিকুলার ভ্যালু ধরতে পারো, কিন্তু সবকটা 0 থেকে 90 এর মধ্যে তোমাকে ধরতে হবে, এবং আলফা লেস দ্যান বিটা লেস দ্যান গামা করেই ধরতে হবে। তো দেখো এখানে কি হবে তাহলে, সিম্পল, আমরা সিম্পলি হয়ে যাবে অঙ্কটা। দেখো জাস্ট একটুখানি ক্যালকুলেশন করতে হবে, এক্স মাইনাস সাইন বিটা ইন্টু এক্স মাইনাস সাইন গামা প্লাস এখানে কি হবে এক্স মাইনাস সাইন আলফা ইন্টু এক্স মাইনাস সাইন গামা প্লাস এখানে কি হবে এক্স মাইনাস সাইন আলফা ইন্টু এক্স মাইনাস সাইন বিটা ইকুয়াল টু 0। তাহলে বলো এই নিচের পার্টটা এই দিকে গিয়ে 0 হয়ে যাবে। ওকে, তাহলে কি হচ্ছে, শুধু উপরেরটা পড়ে থাকছে, উপরেরটা আমি একেবারে গুণ করে লিখছি। এই প্রথম দুটো গুণ করলে কি হবে বলো, নিচেরটা তো এই নিচের পার্টটা এদিকে গিয়ে আমাদের 0 হয়ে যাবে, ঠিক আছে, ওটা আর লিখবো না, আমি উপরেরটা লিখছি। কি হবে এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু সাইন আলফা প্লাস সাইন বিটা, ওকে, প্লাস সাইন, সরি বিটা কেন, সাইন বিটা প্লাস সাইন গামা, তাই না, সাইন গামা প্লাস সাইন বিটা প্লাস সাইন বিটা সাইন গামা। ঠিক আছে, গুণটা আশা করি তোমরা করতে পারবে। ঠিক আছে, প্লাস এই গুণটা করলে কি হবে বলো, এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু সাইন আলফা প্লাস সাইন গামা, ওকে, প্লাস সাইন আলফা সাইন গামা, ওকে, প্লাস লাস্টের গুণটা এটা এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু সাইন আলফা প্লাস সাইন বিটা প্লাস সাইন আলফা সাইন বিটা ইকুয়াল টু 0। ওকে, তো নেক্সট পেজে যাই। আচ্ছা নেক্সট পেজে যাওয়ার আগে এখানে আমি কিছু জিনিস বলি। এখানে কি আছে বলে, এক্স স্কোয়ার কটা আছে, একটা দুটো তিনটে, মানে 3x স্কোয়ার প্লাস, আচ্ছা প্লাস না, আমি ধরো এখানে মাইনাস এক্স আছে, এখানে মাইনাস এক্স আছে, এখানে মাইনাস এক্স, এই তিনটে থেকে মাইনাস এক্স আমি যদি কমন নিয়ে নিই, তাহলে কি থাকবে বলো তো, বলো সাইন গামা মাইনাস এক্স যদি কমন নিয়ে নিই, ব্র্যাকেটের মধ্যে এই জিনিসটা প্লাস এই জিনিসটা, কারণ মাইনাস এক্স নিয়ে নিয়েছি কমন, সুতরাং প্লাসে আসবে সব, এই জিনিসটা প্লাস এই জিনিসটা, তাহলে বলতে এখানে সাইন আলফা কটা আসছে, একটা সাইন আলফা একটা সাইন আলফা, মানে 2 সাইন আলফা, একইভাবে সাইন বিটা একটা আসবে, একটা আসবে 2 সাইন বিটা, একইভাবে সাইন গামা একটা 2 সাইন গামা, মানে আর একটা 2ও কমন যাবে, মানে 2 মানে 2x হয়ে যাবে এটা। ওকে,
মাইনাস 2x সাইন আলফা প্লাস সাইন বিটা প্লাস সাইন গামা। ওকে, তারপরে আর কি থাকবে? তারপরে থাকবে এইগুলো, এই প্লাস সাইন বিটা সাইন গামা প্লাস সাইন আলফা সাইন গামা প্লাস কি প্লাস সাইন আলফা সাইন বিটা ইকুয়াল টু 0। ওকে, এটা থাকলো। ওকে, তাহলে ইকুয়েশনটা কি পেলাম আমরা? আর একবার লিখছি আমি পরিষ্কার করে। কি পেলাম? 3x² মাইনাস 2x ইন্টু সাইন আলফা প্লাস সাইন বিটা প্লাস সাইন গামা। ওকে, প্লাস সাইন আলফা সাইন বিটা প্লাস সাইন বিটা সাইন গামা প্লাস সাইন গামা সাইন আলফা। আচ্ছা, একটু ছোট করে লিখি। প্লাস কি বললাম? সাইন বিটা সাইন গামা প্লাস সাইন গামা সাইন আলফা ইকুয়াল টু 0। বলো, এটা একটা দ্বিঘাত সমীকরণ। কিসের দ্বিঘাত সমীকরণ? এক্স এর। তাহলে এক্স এর সলিউশন সম্পর্কে আমাদের জানতে চেয়েছে। এক্স এর সলিউশন, রিয়াল সলিউশন পাওয়া যাবে কি না সে সম্পর্কে জানতে চেয়েছে। তো বলো, রিয়াল সলিউশন পাওয়া যাবে কি না? জাস্ট বেসিক আমাদের কি চেক করি? আমরা ডিসক্রিমিন্যান্ট চেক করি। মানে যদি থাকে x² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, তাহলে আমরা কি চেক করি? b² মাইনাস 4ac। এর মানটা যদি পজিটিভ হয়, have two real solution, two distinct real solution। যদি হয় এটা নেগেটিভ, তাহলে কি? নেগেটিভ হলে রিয়াল সলিউশন পাওয়া যাবে না। ঠিক আছে, মানে কমপ্লেক্স নাম্বারে পাওয়া যাবে, রিয়াল হবে না। কিন্তু সেগুলো কমপ্লেক্স নাম্বার মানে তার মধ্যে রিয়ালগুলোও পড়ে, কিন্তু রিয়াল হবে না। মানে আমি সোজা কথা লিখছি, নন রিয়াল সলিউশন। ঠিক আছে, নন রিয়াল সলিউশন মানে অবাস্তব সমাধান। ঠিক আছে, আর যদি ইকুয়াল টু 0 হয় তখন কি হবে? না, টু রিয়াল অ্যান্ড ইকুয়াল সলিউশন। ওকে, এখন বলো তাহলে এখানে আমরা b² মাইনাস 4ac করে দেখি। b², বি মানে এখানে আমাদের কত আছে বলো? বি মানে আমাদের আছে -2 ইন্টু সাইন আলফা প্লাস সাইন বিটা প্লাস সাইন গামা। ওকে, এ মানে কি আছে? এ মানে আছে 3। ওকে, তারপরে জাস্ট আ মিনিট। ওকে, আর সি ইকুয়াল টু কি আছে এখানে আমাদের? সি ইকুয়াল টু সাইন আলফা সাইন বিটা প্লাস, আচ্ছা এক কাজ করি, আমি এই সাইন আলফা মানে সিম্পলি এ ধরে নিই। যদি ধরে নিই আমি এ সমান সমান সাইন আলফা, মানে না হলে বারবার সাইন আলফা সাইন বিটা সাইন গামা লিখতে হচ্ছে। এ সমান সমান সাইন আলফা, বি সমান সমান সাইন বিটা, সি সমান সমান সাইন গামা। তাহলে এটা কি হবে বলো তো? এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, সিম্পল। ওকে, এটা তাহলে কি হবে বলো? এটা হবে এ বি প্লাস বিসি প্লাস সি। ওকে, তাহলে এ বিসি এর মান আমরা পেয়ে গেলাম। ওকে, এ বিসি এর মান পেয়ে গেলাম। আমরা কি চেক করবো? b² মাইনাস 4ac চেক করা যাক। b² মাইনাস 4ac। ওকে, তো b² মানে আমাদের 4 ইন্টু এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। মাইনাসের স্কোয়ার করলে প্লাস হয়ে যাবে, ঠিক আছে? সেই জন্য তো -4ac, এর মান কত বলো? এর মান হচ্ছে 3, আর সি এর মান এ বি বি সি সি এ। ওকে, 4 ইন্টু 3 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। ওকে, তো b² মাইনাস 4ac এই হলো। এখান থেকে বলো 4 কমন নিই আমি। ওকে, 4 যদি কমন নিই তাহলে কি থাকছে বলো? এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, সিম্পল ভাঙতে পারবো, a² প্লাস b² প্লাস c²
ওকে, প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, এই 4 তো কমন চলে গিয়েছে। ওকে, তাহলে 4 থাকলো না, 3 থাকলো, মানে মাইনাস 3ab মাইনাস 3bc মাইনাস 3ca। তার মানে এখান থেকে এই 4 কমন থাকলো, এখানে কি হচ্ছে বলো, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ওকে, তারপরে এটা হচ্ছে 2ab মাইনাস 3ab, মানে মাইনাস ab মাইনাস বিসি মাইনাস সিএ, সব কটা এরকম হয়ে যাবে। ওকে, এখন বলো 4 ইন্টু, এই জিনিসটাকে আমরা কি লিখতে পারি, 1/2 ইন্টু, প্রত্যেকের সাথে 2 গুণ কি করলাম, একটা 1/2 ইন্টু প্রত্যেকের সাথে আমি 2 গুণ করলাম, করতে পারি অবভিয়াসলি। এবারে বলো 1/2 ইন্টু, মানে এটা হচ্ছে 2, এই 4 ইন্টু 1/2 মানে হচ্ছে 2, আর এখানে কি হবে বলো, এটা লিখছি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, লিখতে পারি, একটা a স্কোয়ার ছিল। আচ্ছা, পুরোটা লিখি আগে, তারপরে দেখো, বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2ca প্লাস এ স্কোয়ার। দেখো তো, এ স্কোয়ার এখানে ছিল দুটো, একটা এ স্কোয়ার দিয়েছি, একটা দুটো এ স্কোয়ার হয়ে গেছে, বি স্কোয়ার দুটো, একটা একটা, সি স্কোয়ার দুটো, একটা একটা, মাইনাস 2ab, এই যে মাইনাস 2, মাইনাস 2bc, এই যে মাইনাস 2bc, মাইনাস 2c মাইনাস 2c। তাহলে বলো পুরো জিনিসটা কেমন দাঁড়াচ্ছে, a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। ওকে, এখন বলো এই জিনিসটা গ্রেটার দ্যান 0 আমি কি বলতে পারি, বল। আমাদের এবিসি মানে কি ছিল, সাইন আলফা সাইন বিটা সাইন গামা, বলে দিয়েছিল যে সাইন আলফা, এই আলফা বিটা গামা তিনটেই অ্যাকিউট অ্যাঙ্গেল এবং ফার্স্ট কোয়াড্রেন্টে। ওকে, এখন বলো আমি যদি ফার্স্ট কোয়াড্রেন্টে সাইন এক্স এর গ্রাফ দেখি, সাইন এক্স এর গ্রাফ কেমন এরকম। ওকে, তো যাই হোক মোটামুটি একটা এরকম হবে। তো এটা হচ্ছে π/2, এটা 0। তো 0 থেকে π/2 এর মধ্যে আলফা বিটা, আলফা লেস দ্যান, আচ্ছা এটা একটু বড় করে আঁকি তাহলে বুঝতে পারবে। তো এইটা হচ্ছে গিয়ে π/2, তো এটা 0, আলফা বিটা গামা 0 থেকে π/2 এর মধ্যে, মানে এখানে আলফা তারপর বিটা তারপর গামা। ওকে, তাহলে বলো সাইন আলফা সাইন বিটা আর সাইন গামার মধ্যে রিলেশন কি হবে, সাইন আলফা সব থেকে ছোট হবে, তারপর সাইন বিটা হবে, তারপর সাইন গামা হবে, আর সাইন আলফা মানে এ, মানে এ লেস দ্যান বি লেস দ্যান সি। তার মানে এ বি সি এরা ইকুয়াল হবে না, তাই না। তার মানে এ মাইনাস বি 0 হবে না, বি মাইনাস সিও 0 হবে না, আর সি মাইনাস এটাও 0 হবে না। তার মানে এদের স্কোয়ারগুলো সব পজিটিভ হবে, আর তিনটে পজিটিভের যোগফল পজিটিভ হবে, তার সাথে 2 গুণ করলেও পজিটিভই থাকবে, সুতরাং পুরো জিনিসটা পজিটিভ। তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac পজিটিভ এসছে, তার মানে দুটো ইকুয়াল, এই দুটো ডিস্টিংক্ট রিয়াল রুট থাকবে। এই যে পজিটিভ হলে দুটো ডিস্টিংক্ট রিয়াল রুট থাকবে, তার মানে আনইকুয়াল রিয়াল রুটস, আনইকুয়াল, ইমাজিনারি রুট থাকবে না। ঠিক আছে, র্যাশনাল রুট কিনা আমরা এক্ষুনি বলতে পারছি না, কারণ ইরেশনাল হতে পারে, কিন্তু রিয়াল তো হবে, রিয়াল অ্যান্ড আনইকুয়াল। র্যাশনাল চেক করতে গেলে আমাদের সেটা সলভ করতে হবে। ঠিক আছে, তাহলে হচ্ছে রিয়াল অ্যান্ড ইকুয়াল রুটস, ইকুয়াল তো হবে না, কারণ সরি, ইকুয়াল হতে গেলে আমাদের এই বি স্কোয়ার মাইনাস 4ac মান 0 হতে হতো, এখানে তো পজিটিভ হয়েছে। ওকে, তাহলে এই অপশনটা কিন্তু তোমার সঠিক হয়ে গেলো, এবং র্যাশনাল কিনা আমরা কিন্তু জানি না। ওকে, সুতরাং এইটা যেহেতু সঠিক হয়েছে, আমাদের একটাই এখানে আনসার ঠিক হবে, সুতরাং আমাদের এটা হবে না, র্যাশনাল হবে না। ওকে, নেক্সট। আচ্ছা, র্যাশনাল হবে কি না সেটা চেক করারও এটা করতে পারো, যে এই বি স্কোয়ার মাইনাস 4ac-টা এটা যদি পারফেক্ট স্কোয়ার হয়, এটা যদি পারফেক্ট স্কোয়ার হয়, এটা পারফেক্ট স্কোয়ার হবে, এটা আই থিঙ্ক পারফেক্ট স্কোয়ার হবে না এটা। ওকে, এই জিনিসটা যদি পারফেক্ট স্কোয়ার হয়, মানে এই যে সাপোজ 4 এলো বা 9 এলো, 1 এলো, 16 এলো, পারফেক্ট স্কোয়ার নাম্বার আসতে হবে এই জিনিসটা। ঠিক আছে, বা তোমার এলো এই জিনিসটা তোমার 25/16, এটাও দেখো আমি রুট করতে পারো 5/4, এরকম টাইপের আসতে হবে। ঠিক আছে, বি স্কোয়ার ফোর্সের পারফেক্ট স্কোয়ার আসে তখনই রুটটা র্যাশনাল হবে। ওকে,
মানে কিছুর একটা হোল স্কোয়ার আসতে হবে এখানে, আর হোল স্কোয়ার আসলেও আমাদের এখানে কিন্তু সাইন আলফা সাইন বিটা সাইন গামা আছে, ঠিক আছে, সুতরাং রেশনাল ভাবে কথা ছেড়েই দাও, ঠিক আছে। ওকে, আমরা নেক্সট প্রবলেমে যাই। আগে নিজেরা একবার তাই ট্রাই করে ফেলো, সিম্পল এটার রিলেশনের উপর থেকে প্রবলেম দিয়েছি, বেসিক একদম। বলছে কি অন দ্য সেট আর সেট অফ রিয়াল নাম্বার, ঠিক আছে, দ্য রিলেশন রো ডিফাইন্ড বাই দিস, কি বলছে, এক্স রো ওয়াই ইফ অ্যান্ড অনলি ইফ, ওকে, কোনটার জন্য এখানে কোনটা ট্রু হবে সেটা জানতে চাচ্ছে। প্রথমে কি বলছে, মড এক্স মাইনাস ওয়াই লেস দ্যান টু, মড এক্স মাইনাস ওয়াই লেস দ্যান টু, এটা রিফ্লেক্সিভ হয় বলছে। রিফ্লেক্সিভ মানে প্রত্যেকটা রিয়াল নাম্বার নিজের সাথে রিলেটেড হবে, মানে এক্স রো এক্স হতে হবে, তার মানে এক্স মাইনাস এক্স লেস দ্যান টু হতে হবে মড, ঠিক আছে, জিরো লেস দ্যান টু, অবভিয়াসলি ট্রু, মানে রিফ্লেক্সিভ হচ্ছে। বাট নাইদার সিমেট্রিক নট নাইদার সিমেট্রিক, এটা সিমেট্রিক হচ্ছে না, অবভিয়াসলি হবে। তোমার মড সিমেট্রিক দেখতে গেলে কি করতে হয়, সিমেট্রিক দেখতে গেলে কি করতে হয় বলো, ধরে নিতে হয় যে সাপোজ এক্স রো ওয়াই, এখান থেকে যদি আমরা দেখাতে পারি যে ওয়াই, যদি দেখাতে পারি কি না ওয়াই রো এক্স, এই জিনিসটা যদি দেখাতে পারি তাহলে হয়ে যাবে সিমেট্রিক, ওয়াই রো এক্স দেখাতে পারি, দেখানো যাবে। এক্স রো ওয়াই এটার মানে কি, এটার মানে আমাদের মড এক্স মাইনাস ওয়াই লেস দ্যান টু। সিম্পলি মনে রাখবে মড এক্স মাইনাস ওয়াই মানে এক্স আর ওয়াই এর ডিস্টেন্স, এক্স একটা রিয়াল নাম্বার, ওয়াই একটা, দুটোর মধ্যে ডিস্টেন্স পজিটিভ হবে সবসময়, তাহলে মড ওয়াই মাইনাস এক্স সেটাও লেস দ্যান টুই হবে, এটাও তো ওয়াই আর এক্স এর ডিস্টেন্স, এক্স আর ওয়াই এর ডিস্টেন্স যা হবে ওয়াই আর এক্স এর ডিস্টেন্স তাই হবে। তোমার বাড়ি থেকে তোমার স্কুলের ডিস্টেন্স আর তোমার স্কুল থেকে তোমার বাড়ির ডিস্টেন্স সেম, ওকে, ডিস্টেন্স সবসময় পজিটিভ, তো মানে সিমেট্রিক হচ্ছে, কিন্তু এখানে বলছে নাইদার সিমেট্রিক নট ট্রানজিটিভ, ট্রানজিটিভ আমি যাচ্ছিই না, যেহেতু বলছে সিমেট্রিক হবে না তাহলে এটা ভুল বলেছে, সিমেট্রিক হচ্ছে তাহলে এটা ভুল। অপশন বি দেখো, অপশন বি কি বলছে যে এক্স রো ওয়াই ইফ অ্যান্ড অনলি ইফ, আচ্ছা ইফ অ্যান্ড অনলি ইফ, এই আই ডবল এফ মানে কি, ইফ অ্যান্ড অনলি ইফ বলে রাখে, আই ডবল এফ মানে ইফ অ্যান্ড অনলি ইফ, এটার পরিবর্তে এরকম চিহ্ন ব্যবহার করা হয়, মানে কি একটা জিনিস দুই দিক থেকেই সত্য, মানে এক্স রো ওয়াই হলে এটা হবে, আবার এটা হলে এক্স রো ওয়াই হবে, দুটোই ট্রু। ওকে, এখানে কি বলছি, এক্স রো ওয়াই ইফ অ্যান্ড অনলি ইফ কি হবে না, মড এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু ওয়াই, মড এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু ওয়াই, এ সম্পর্কে কি কি বলছে না, এটা রিফ্লেক্সিভ হবে বলছে, ট্রানজিটিভ বাট নট সিমেট্রিক, তাই রিফ্লেক্সিভ আর ট্রানজিটিভ আগে চেক করি আমরা, রিফ্লেক্সিভ আর সিমেট্রিক, রিফ্লেক্সিভ আর ট্রানজিটিভ, সরি। তো রিফ্লেক্সিভ মানে কি করতে হবে, এক্স রো এক্স দেখাতে হবে, ওকে, এক্স রো এক্স দেখাতে গেলে কি করতে হবে আমাদের বলো, মড এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু এক্স দেখাতে হবে, ওকে, তো মড এক্স তো অবভিয়াসলি গ্রেটার দ্যান ইকুয়াল টু এক্স, যদি পজিটিভ হয় মনে করো এক্স এর মান পজিটিভ বা জিরো, সেক্ষেত্রে মড এক্স ইকুয়াল টু কি থাকবে, পজিটিভ বা জিরো হলে মড এক্স ইকুয়াল টু এক্সই থাকবে, তাহলে মড এক্স, তাহলে এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু এক্স লিখতে পারি, বা অ্যাকচুয়ালি তাহলে তো সেক্ষেত্রে কি হচ্ছে, মড এক্স ইকুয়াল টু এক্স হয়ে যাচ্ছে, যদি এক্স পজিটিভ হয়, এখানে গ্রেটার দ্যান ইকুয়াল টু বলছো না, ইকুয়াল টু নিতেই পারি আমরা, ওকে, তাহলে রিফ্লেক্সিভ হয়ে যাচ্ছে। সেকেন্ড কি ট্রানজিটিভও হবে বলছে, ট্রানজিটিভ চেক করি আমরা, ট্রানজিটিভ, ওকে, তো সাপোজ ট্রানজিটিভ চেক করছে, ট্রানজিটিভ, তো সাপোজ কি করছি না, এক্স রো ওয়াই অ্যান্ড ওয়াই রো জেড, আচ্ছা এক্স রো ওয়াই মানে কি, এক্স রো ওয়াই মানে mod x greater than equal to, ওকে, mod x greater than equal to y, আর y রো z মানে, y রো z মানে mod y greater than equal to z, যদি এইরকম হয় mod y greater than equal, এই y greater than equal to mod y, তবে কি হয়ে যাবে বলো, তবে এই y greater than equal to mod y আমরা যদি এইখানটাই লাগিয়ে দিতে পারি তখন আমরা
তাহলে এই মড এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু জেড হয়ে যাবে যদি আমাদের এই জিনিসটা হয়, মানে ওয়াই গ্রেটার দ্যান ইকুয়াল টু মড ওয়াই। যদি হয় তাহলে কি হবে, তাহলে কি পেলাম, মড এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু জেড, তার মানে এক্স রিলেটেড টু জেড। কিন্তু যদি এটা হয় তাহলে এখানে অবশ্যই আমরা দেখো, এখন ওয়াই গ্রেটার দ্যান ইকুয়াল টু মড ওয়াই হয় না সবসময়, তাই না? আমি ওয়াই এর মান সিম্পল নেগেটিভ নাও, ওয়াই এর মান সিম্পল নেগেটিভ নিয়ে নাও। ওয়াই সমান সমান নিলাম -15, তাহলে মড ওয়াই সমান সমান কত হবে, মড ওয়াই সমান সমান হবে +15। আমার কি ওয়াই গ্রেটার দ্যান ইকুয়াল টু মড ওয়াই হচ্ছে? -15 গ্রেটার দ্যান ইকুয়াল টু +15 না। সুতরাং এখানে অবশ্যই আমরা কাউন্টার এক্সাম্পল বানাতে পারবো, কারণ এটা ট্রু হতে গেলে ওই কন্ডিশনটা দরকার হচ্ছে। সুতরাং আমরা কাউন্টার বানাতে পারবো। কেমন ভাবে কাউন্টার এক্সাম্পল বানাতে পারবো? ঠিক এটা নিয়ে কাউন্টার এক্সাম্পল বানাচ্ছি দেখো। তো কাউন্টার এক্সাম্পল বানাতে গেলেও আগে প্রুফের দিকে আসবে একবার, ঠিক আছে? কোথায় প্রুফটার সমস্যা হচ্ছে, প্রমাণ করতে গিয়ে কোথায় সমস্যা হচ্ছে, ঠিক সেই জায়গাটা দিয়ে কাউন্টার এক্সাম্পল তৈরি হয়ে যাবে। ওকে, তাহলে কি নিলাম, ওয়াই সমান সমান নিচ্ছি আমি ধরো -15। তো এক্স এর মান কিছু একটা নিয়ে নাও, এক্স এর কেমন মড এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু ওয়াই। তো এক্স এর মান তুমি যা করছি পজিটিভ একটা নিয়ে 10 নিয়ে নিলাম, তাহলে মড 10 গ্রেটার দ্যান ইকুয়াল টু -15 হচ্ছে। মড 10 মানে কি 10 গ্রেটার দ্যান ইকুয়াল টু -15, আর -15 এবারে কি এইটা হতে হবে, এরকম একটা দিচ্ছি, মানে ট্রানজিটিভ হবে না, আমি এরকম এক্সাম্পল তৈরি করার চেষ্টা করছি, ঠিক আছে? তার মানে দুটো এরকম পেয়ার আমি তৈরি করছি, মড এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু ওয়াই এবং মড ওয়াই গ্রেটার দ্যান ইকুয়াল টু জেড, বাট মড এক্স ইজ নট গ্রেটার দ্যান ইকুয়াল টু জেড। সেটার জন্য দেখলাম যদি এই কন্ডিশনটা থাকে, যদি এই কন্ডিশনটা থাকে দেন আমাদের এটা ট্রু হবে, কিন্তু এই কন্ডিশনটা দেব না আমি। তার মানে ওয়াইটা নেগেটিভ নেব, ওয়াই নেগেটিভ নিলে ওয়াইটা মড ওয়াই এর থেকে ছোট হয়ে যায়। তাহলে বল এখানে অন্য কিছু একটা নিয়ে নাও, এখানে সাপোজ গ্রেটার দ্যান ইকুয়াল টু, এটা হচ্ছে 15, মড -15 মানে কি 15 গ্রেটার দ্যান ইকুয়াল টু 11 নিয়ে নাও। ওকে, সিম্পল। তাহলে বলো এই 10 রো -15 বলতে পারি, 10 রো -15 and -15 রো 11 হচ্ছে, বাট 10 রো 11 কি হবে, 10 রো 11 হতে গেলে কি হতে হবে, মড 10 গ্রেটার দ্যান ইকুয়াল টু 11, মানে 10 গ্রেটার দ্যান ইকুয়াল টু 11, বাট দিস ইজ নট ট্রু। তার মানে ট্রানজিটিভ হচ্ছে না। এখানে বলেছিল কি এটা ট্রানজিটিভ হবে বাট নট সিমেট্রিক, আমি গেলাম না ওদিকে আর, ঠিক আছে তোমরা চেক করবে। তো ট্রানজিটিভ হবে বলেছে মানে এটা ভুল হয়ে গিয়েছে। অপশন সি বলছে এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু মড ওয়াই, তাহলে বলছে ট্রানজিটিভ বাট নাইদার রিফ্লেক্সিভ নট সিমেট্রিক। ওকে, তাহলে এখানে কি বলছে, এক্স রো ওয়াই ইফ অ্যান্ড অনলি ইফ এক্স গ্রেটার দ্যান মড ওয়াই, এক্স গ্রেটার দ্যান মড ওয়াই। ফার্স্ট কি বলছে, ট্রানজিটিভ হবে বলছে, তা আগে আমরা ট্রানজিটিভ চেক করে নিই। ওকে, ট্রানজিটিভ যদি চেক করতে হয় কি করতে হবে, সাপোজ এক্স রো ওয়াই অ্যান্ড ওয়াই রো জেড, কি দেখাতে হবে, এক্স রো জেড মানে এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু মড জেড। আচ্ছা এখান থেকে কি পাচ্ছি আমরা, এখান থেকে পাচ্ছি এক্স গ্রেটার দ্যান মড ওয়াই, এটা ওয়াই গ্রেটার দ্যান মড জেড। আচ্ছা বলো তো মড ওয়াই, এক্স গ্রেটার দ্যান মড ওয়াই, ওয়াই গ্রেটার দ্যান মড জেড, ওয়াই গ্রেটার দ্যান মড জেড বলতে পারি। এখন মড ওয়াই তো অলওয়েজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু ওয়াই, ওয়াই এর মান মনে করো পজিটিভ, তাহলে মড ওয়াই যা হবে ওয়াই তাই দেবে। ওয়াই এর মান মনে করো নেগেটিভ, মানে মড প্রথমে কি বললাম, ওয়াই এর মান মনে করো পজিটিভ, তাহলে মড ওয়াই যা হবে ওয়াই এর মানও তাই হবে, এবং তাহলে ইকুয়াল টু সাইনটা লেগে যাবে। আর যদি ওয়াই এর মান নেগেটিভ হয়, ওয়াই এর মান নেগেটিভ হওয়া মানে কি, মড ওয়াই পজিটিভ হবে, ওয়াইটা নেগেটিভ নেগেটিভই থেকে যাবে, পজিটিভ সবসময় নেগেটিভের থেকে বড়, তার মানে পজিটিভ গ্রেটার দ্যান নেগেটিভ হয়ে গেল। তার মানে মড ওয়াই অলওয়েজ গ্রেটার দ্যান ইকুয়াল টু ওয়াই, যে কোনো সংখ্যার জন্য মড এক্স অলওয়েজ গ্রেটার দ্যান ইকুয়াল টু এক্স মাথায় রাখবে। ওকে,
তাহলে বল, তাহলে এখান থেকে কি এক্স গ্রেটার দেন মড জেড পাচ্ছি না? তাহলে এক্স গ্রেটার দেন মড জেড, তার মানে কি? তার মানে এক্স রো জেড ট্রানজিটিভ হয়ে গিয়েছে। ওকে, ট্রানজিটিভ হয়ে গিয়েছে। ট্রানজিটিভের সাথে সাথে কি বলছিল? বলছে নাইদার রিফ্লেক্সিভ নর সিমেট্রিক, মানে রিফ্লেক্সিভ সিমেট্রিক কিছুই হবে না। আচ্ছা, রিফ্লেক্সিভ হতে গেলে এক্স রো এক্স হতে হবে, মানে এক্স গ্রেটার দ্যান মড এক্স হতে হবে। বাট এক্স গ্রেটার দ্যান মড এক্স কখনো হয়? এক্স এর মান কখনো মড এক্স এর থেকে ছোট হবে না। এক্স ইজ অলওয়েজ লেস দ্যান ইকুয়াল টু, এখান থেকে কি পাচ্ছি? এক্স ইজ লেস দ্যান আর ইকুয়াল টু মড এক্স। এটাকে জাস্ট ঘুরিয়ে লিখলাম, এক্স ইজ লেস দ্যান ইকুয়াল টু মড এক্স, বাট বলছে এক্স ইজ গ্রেটার দ্যান মড এক্স। দেন ঠিক বলেছে, নাইদার রিফ্লেক্সিভ নট সিমেট্রিক বলছে। সিমেট্রিক মানে ধরে নাও এক্স রো ওয়াই, তার মানে কি? এক্স রো ওয়াই মানে এক্স গ্রেটার দ্যান মড ওয়াই। ওকে, ধরো আমরা নিলাম এক্স রো ওয়াই, তো এক্স গ্রেটার দ্যান মড ওয়াই, মানে এক্স এর মান তুমি নিয়ে নাও 10, ঠিক আছে? ওয়াই এর মান নিয়ে নাও -2। ওকে, তাহলে এক্স গ্রেটার দ্যান মড ওয়াই হবে অবভিয়াসলি, কারণ 10 গ্রেটার দ্যান মড -2 মানে 2, 10 গ্রেটার দ্যান 2, ঠিক আছে? কিন্তু ওয়াই রো এক্স কি হবে? ওয়াই রো এক্স হতে হলে ওয়াই গ্রেটার দ্যান মড এক্স হতে হবে, মানে -2 গ্রেটার দ্যান মড 10 হতে হবে, মানে -2 গ্রেটার দ্যান 10 হতে হবে। এটা কি ট্রু? না। সুতরাং এক্স রো ওয়াই হচ্ছে, বাট ওয়াই রো এক্স হচ্ছে না। সো দিস ইজ নট সিমেট্রিক। তাহলে ট্রানজিটিভ বাট নাইদার রিফ্লেক্সিভ নট সিমেট্রিক, তাহলে অপশন সি কিন্তু সঠিক হয়ে যাচ্ছে। ওকে, আর লাস্টের অপশনটা বলছি এক্স মাইনাস ওয়াই লেস দ্যান 2, বলছি রিফ্লেক্সিভ। রিফ্লেক্সিভ হচ্ছে এটা, দেখো তো হচ্ছে এক্স মাইনাস এক্স ইকুয়াল টু 0 লেস দ্যান 2। ওকে, তার মানে এক্স রো এক্স হচ্ছে। অ্যান্ড সিমেট্রিক, দেখো সিমেট্রিক আর হবে না। কেন হবে না? 2 - 4 লেস দ্যান 2। ওকে, 2 - 4 ইজ লেস দ্যান 2। 2 - 4 মানে কত? -2 লেস দ্যান 2। কিন্তু 4 - 2 এটা কি লেস দ্যান 2? 4 - 2 মানে 2 লেস দ্যান 2 হচ্ছে। 2 কি লেস দ্যান 2? 2 তো ইকুয়াল টু 2, ঠিক আছে? সুতরাং সিমেট্রিক হচ্ছে না, এখানে সিমেট্রিক বলছে, সুতরাং এটাও হবে না। বোঝা গেল? প্রত্যেকটার জন্য কাউন্টার এক্সাম্পল, আইদার প্রুফ, ঠিক আছে? আইদার কাউন্টার এক্সাম্পল আর প্রুফ, ঠিক আছে, দিতে হবে তোমার। ঠিক আছে, ট্রু দেখাতে গেলে প্রুফ করতে হবে, আর ভুল দেখাতে গেলে কাউন্টার এক্সাম্পল তৈরি করতে হবে। নেক্সট দেখো, নিজেরা একবার ট্রাই করো। আমি প্রশ্নটা ছোট করে দিলাম। দেখো কি বলছে। বলছে ইফ this integration is equal to this and f of pi by 4 equal to 1, then the number of solution of this equation, যেখানে কার্লি ব্র্যাকেট এক্স মানে তোমরা জানো নিশ্চয়ই ফ্র্যাকশন পার্ট অফ এক্স, তাই না? তো এটা বোঝাতে যাচ্ছে। দেখো কিভাবে করা যায়। ফার্স্টে আমরা ইন্টিগ্রেশনটার দিকে একটু ভাবি। কি আছে? ইন্টিগ্রেশন cosec স্কোয়ার এক্স মাইনাস 2010 বাই cos টু দি পাওয়ার 2010 এক্স ডিএক্স। ফার্স্ট আমরা ইন্টিগ্রেশনটাকে ক্যালকুলেট করার চেষ্টা করব, ঠিক আছে? দেখো দেখো কিভাবে করা যায় এটা। একটা কাজ করতে পারো, ইন্টিগ্রেশন, কেন কোসেক স্কোয়ারের কিন্তু ইন্টিগ্রেশন করতে পারি আমরা, তাই না? মাইনাস কট এক্স। তো সেই কথা মাথায় রেখে আমরা কি করছি? কোসেক স্কোয়ার এক্স এটাকে উপরে নিয়ে যাচ্ছি, সেক 2010 এক্স, ওকে, ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন 2010 বা 2010 ইন্টিগ্রেশনের বাইরে দিই আমি, 2010 ইন্টিগ্রেশন সেক টু দি পাওয়ার 2010 এক্স, মানে কসগুলো উপরে গেলে তো সেক হবে, তাই না? তো যেহেতু এই কোসেক স্কোয়ার ইন্টিগ্রেশন করতে পারি, সেই কথা মাথায় রেখে আমি কি করছি?
এখানে sec টু দি পাওয়ার 2010 আছে, এখানেও sec টু 20 আছে। বাইপাস করতে পারি আমি, এইটাকে অ্যাজ ইট ইজ রেখে দিয়ে এইটাকে বাইপাস করতে পারি আমি। ঠিক আছে, দেখো করলে কি হবে, আশা করি তোমার বাইপাস করতে জানো। তো বলো কি হবে। ফার্স্টে কি করবো আমরা, এটাকে ইন্টিগ্রেশন করে দিই। কোসেক স্কোয়ারের মাইনাস কোয়াট এক্স, ওকে, মাইনাস কোয়াট এক্স ইন্টু এই ফাংশনটা অ্যাজ ইট ইজ রেখে দাও, এটাকে অ্যাজ ইট ইজ রেখে দাও। তার মানে sec টু দি পাওয়ার 2010x মাইনাস ইন্টিগ্রেশন কি হবে, যেটাকে ইন্টিগ্রেশন করেছিলাম সেটাকে ইন্টিগ্রেশনই করো, মানে মাইনাস কট এক্স থাকলো, মাইনাস আছে প্লাস কট এক্স হয়ে গেল। আর যেটাকে কিছু করিনি আমি সেটার ডেরিভেটিভ করে দেখে, আমি কিছু করিনি আগের বার, সুতরাং একে ডেরিভেটিভ করো। ওকে, মানে কি হবে, sec টু দি পাওয়ার 2010 ddx অফ sec টু দি পাওয়ার 2010 মানে sec x টু দি পাওয়ার 2010, এটাকে মনে মনে x ধরলে কি হবে 2010 ইন্টু sec টু দি পাওয়ার 2009 x ইন্টু আবার কি হবে, যেটাকে ধরেছিলাম তার sec x এর ডেরিভেটিভ sec x tan x। তার মানে এই sec একটা আছে আর এই 2009 আছে, তাহলে আবার সেই 2010 হয়ে যাবে 2010 sec টু দি পাওয়ার 2010x ইন্টু tan x। তাহলে ওটা এখানে বসিয়ে দাও, তাহলে ইন্টু কি হচ্ছে 2010, সেটা সামনে লিখে দিলাম 2010 sec টু দি পাওয়ার 2010x ইন্টু আবার tan x dx। ওকে, আর মাইনাস কি ছিল 2010 ইন্টিগ্রেশন sec টু দি পাওয়ার কি না 2010x dx। ওকে, এখন বলো এই যে cot x আর এই tan x গুণ করলে 1 হয়ে যাবে না, তাই থাকছে কি এখানে প্লাস 2010 sec টু দি পাওয়ার 2010x dx, এখানে সেম জিনিস মাইনাস আছে 2010 sec টু দি 2010x dx, সুতরাং এই দুটো জিনিস ক্যান্সেল হয়ে 0 হয়ে যাবে। তাহলে থাকছে কি মাইনাস cot x বাই এটা। এখন ইকুয়াল টু যেটা দেওয়া আছে দেখো তো, ইকুয়াল টু এটা দেওয়া আছে, এটাকে এফ বাই জি করে মানে দুটো ফাংশনের ডিভিশন করে আমি এখানে কি করতে পারি বলো তো, তাহলে উপরে রাখো এই মাইনাস থাকলো, মানে এখানেও আবার দেখো মাইনাস রেখেছি সামনে একটা, এই আকারে লেখার চেষ্টা করছি, মানে মাইনাস থাকলো, তাহলে মাইনাস কট এক্স বাই নিচেরটা দেখো পাওয়ার 2010 আছে, ঠিক আছে, সেই অনুযায়ী আমরা এটাকে নিচে নিয়ে যাই cos টু দি পাওয়ার 2010। ওকে, এক্স প্লাস ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট আসবেই, বলছি এফ অফ পাই বাই 4 ইকুয়াল টু 1। দেখো তো মানে এখন আমরা কি পেলাম, এখন আমরা পেলাম যে এই ইন্টিগ্রেশনের ভ্যালুটা কি দিয়েছিল, ওরা দিয়েছিল যে মাইনাস এফ এক্স বাই জি এক্স টু দি পাওয়ার 10, এই 2010 মাইনাস এফ এক্স বাই জি এক্স টু দি পাওয়ার 2010। ওকে, ইকুয়াল টু আচ্ছা প্লাস সি, প্লাস সি, আচ্ছা ইন্টিগ্রেশনের সিটা এখানে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট তুমি মনে করে নাও, ঠিক আছে, আপাতত সিটাকে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট মনে করে নাও। তাহলে এই ফাংশনটা কিসের জায়গায় এসছে, এর জায়গায়, সরি এটার জায়গায় এসছে, তাহলে এটার মানে কি মাইনাস কোয়াট এক্স বাই মাইনাস কোয়াট এক্স বাই কস টু দি পাওয়ার 2010x। ওকে, এখন বল মাইনাস বাদ দিলাম আমি, আমি কি ধরতে পারি এখানে এফ এক্স সমান সমান কোয়াট এক্স, জি এক্স সমান সমান কস এক্স, কারণ জি এক্স এর পাওয়ার 2010 আছে, এখানে 2010 আছে। ওকে, যে কন্ডিশনটা ওরা বলেছিল এফ অফ পাই বাই 4 ইকুয়াল টু 1, দেখো তো সেটা স্যাটিসফাই হচ্ছে কিনা। এফ অফ পাই বাই 4 মানে এফ অফ পাই বাই 4 মানে কোয়াট পাই বাই 4 মানে 1, মানে স্যাটিসফাই হচ্ছে, মানে এটা আমরা অ্যাগ্রি করতে পারি। ঠিক আছে, এবার কি বলছি এফ এক্স বাই জি এক্স ইকুয়াল টু কার্লি ব্র্যাকেট এক্স ইন 0 to 2 পাই, বলো এফ এক্স বাই জি এক্স ইকুয়াল টু কত হবে, এফ এক্স বাই জি এক্স
এটা কি হবে cot x বাই cos x, cot x বাই cos x মানে cos x বাই sin x, 1 বাই sin x মানে cosec x। এটা ইকুয়াল টু কি বলছে না কার্লি ব্র্যাকেট x। আচ্ছা কার্লি ব্র্যাকেট এক্সটা কেমন হবে, তার মানে x মাইনাস বক্স এক্স। দেখো এবার এটাকে আমরা গ্রাফিক্যালি সলভ করব, জিনিসটাকে আমরা গ্রাফিক্যালি সলভ করব। কোসেক এক্স এর গ্রাফ কেন জানতে চাচ্ছি যে এর কটা সলিউশন পাওয়া যাবে, ঠিক আছে। নাম্বার অফ সলিউশন অফ দিস ইকুয়েশন ইন দিস ইন্টারভ্যাল 0 to 2π, 0 থেকে 2π ইন্টারভ্যালের মধ্যে আমরা এটাকে গ্রাফিক্যালি সলভ করতে চাই। তাহলে এমনি সলভ করতে গেলে দেখো আচ্ছা এমনিই বোঝা যায় তাই না, গ্রাফিক্যালি করার দরকারই নেই। বলো এই কোসেক এক্স এর মান কেমন হয়, সাইন এক্স এর মান তুমি যদি বলো সাইন এক্স এ কি হবে না -1 থেকে +1, আর কোসেক এক্স কি হয়, কোসেক এক্স আইদার গ্রেটার দ্যান ইকুয়াল টু 1 অর কি অর লেস দ্যান ইকুয়াল টু -1, ঠিক আছে। কোসেক এক্স এর মান হয় 1 থেকে বেশি হয়ে যাবে আর না তো -1 থেকে ছোট হয়ে যাবে, মানে -1 থেকে 1 ভিতরে কখনো আসতে পারবে না, ওকে। আর এই যে এক্স মাইনাস বক্স এক্স তুমি 0 থেকে 2π ইন্টারভ্যালই নাও, 0 থেকে 2π, 2π মানে কত, পাই মানে 3.14 মানে 6 পয়েন্ট সামথিং হবে একটা, তো 0 1 এখানে লিখছি আমি, 0 থেকে 2π ইন্টারভ্যাল নাও, 0 1 2 3 0 1 2 3 4 5 6, তারপরে গিয়ে 7 থাকবে, কিন্তু 6 আর 7 এর মাঝে থাকবে 2π, ওকে। 6 আর 7 এর মাঝে 2π আছে, তো থাকে এখানে 7টা, ওকে। এরকম থাকলো। তো বলো এই ফ্র্যাকশন পার্ট অফ এক্স এর মান সবসময় 0 পয়েন্ট সামথিং হয় না, মানে এর মান কখনো 1 হবে না, 1 বা তার থেকে বেশি হতেই পারবে না, মাথায় রাখবে। মানে এর গ্রাফটা কেমন হয়, এটা যদি হয় y = 1 তাহলে এর গ্রাফ হবে সবসময় একে কখনো টাচ করবে না, একে ও কখনো টাচ করবে না, এরকম প্যাটার্ন ফলো করতে থাকবে, ঠিক আছে। এরকম এই সেম ভাবে চলতে থাকবে, ঠিক আছে। তো এর মান 1 কখনো হবে না বা 1 এর থেকে বেশি কখনো হবে না, সবসময় 1 এর থেকে ছোট থাকবে, -1 এর থেকেও বড় থাকবে সবসময়, সবসময়। মানে এই ফ্র্যাকশন পার্ট অফ এক্স এ কি হবে সবসময় -1 এর থেকে বড় হবে, 1 এর থেকে ছোট হবে, মাথায় রাখবে। 1ও হবে না -1 হবে না, সবসময় ওর ভিতরে থাকবে 0 পয়েন্ট সামথিং, ওকে। ওকে তাহলে বলো এখানে কি বলছে, কোসেক এক্স ইকুয়াল টু ফ্র্যাকশন পার্ট অফ এক্স, এর মান কখনো -1 থেকে +1 এর ভিতরের সংখ্যা হতে পারবে না, আর এর মান সবসময় -1 থেকে +1 এর ভিতরেই থাকবে। সুতরাং এই ইকুয়েশনের কোনো সমাধান আছে, নেই। তাই সমাধান সেটটা আমি যদি এস বলি, এস ইকুয়াল টু 5, এমটি সেট, নো সলিউশন, নাম্বার অফ সলিউশন ইকুয়াল টু 0, ঠিক আছে, ইন 0 2π ইন্টারভ্যাল, ঠিক আছে, কারণ 0 2π ইন্টারভ্যালের কথা ওরা বলেছে বলে লিখেছি, ঠিক আছে। তাহলে নাম্বার অফ সলিউশন ইজ 0, কোনো সলিউশন নেই, ক্লিয়ার, ওকে। নেক্সট 15 দাগ দেখো, দেখো 15 কি বলছে, যেটা একবার ট্রাই করে ফেলো, যেটা বলছে এটা দ্য মিড পয়েন্ট, দ্য লোকাস অফ দ্য মিড পয়েন্ট অফ এনি নর্মাল কোয়াড অফ আ প্যারাবোলা, এই প্যারাবোলার নর্মাল কোয়াড, আশা করি তোমরা জানো নর্মাল কোয়াডের কন্ডিশন, আমি একবার ড্রাইভ করছি ব্যাপারটা, যারা জানো না দেখতে, সরি সরি, ওকে। তো নর্মাল কোয়াডের যে কন্ডিশন সেটা দেখো ফার্স্ট,
মনে করো আচ্ছা এখানে আমাদের প্যারাবোলা কি হয়েছে, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x। এর নর্মাল কট এর কন্ডিশনটা দেখছি আমি। মনে করো এরকমই দেখতে হবে, ঠিক আছে, এরকমই দেখতে হবে। তো এর উপরে একটা কোয়াড নিলাম, ঠিক আছে, একটা কোয়াড নিলাম, মনে করো এবি। এবি ইজ আ নর্মাল কোয়াড। এবিটা কি একটা নর্মাল কোয়াড। ওকে, নর্মাল কোয়াড মানে কি, আচ্ছা এ পয়েন্টটা কি, এ পয়েন্টটা আমি কেমন ধরতে পারি, এটি স্কোয়ার কমা 280। ওকে, এই প্যারাবোলার প্যারামেট্রিক ফর্ম এটা, এর উপর যে কোনো পয়েন্ট এরকমই দেখতে হবে। তো এখানে তো এ এর মান 1 আছে তাই না, তাহলে টি স্কোয়ার কমা 280, সরি টি স্কোয়ার কমা 2t, টি স্কোয়ার কমা 2t। তাহলে বি আর একটা পয়েন্ট, সেখানে প্যারামিটারের মান অন্য নিয়ে নাও, মানে এটা যদি t1 নিই সেটা t2 নাও। বিটা হচ্ছে গিয়ে t2 স্কোয়ার কমা 2t2। ওকে, এটা একটা নর্মাল কোয়াড। তার মানে এই এ পয়েন্ট আর বি পয়েন্ট আমরা যদি যোগ করি, ওকে, তাহলে এইটা মনে করো এ পয়েন্ট, এটা মনে করো বি পয়েন্ট। এই কোয়াডটা কি, এটা কোয়াড। কোয়াড কোয়াড মানে কি, ওই প্যারাবোলার যে কোনো দুটো পয়েন্ট যোগ। নর্মাল কোয়াড মানে কি, সেটা প্যারাবোলার সাথে নর্মাল হয়, মানে এই যে পয়েন্টে আমরা কোয়াডটা তৈরি করেছি সেই পয়েন্টে তুমি যদি ট্যানজেন্ট নাও, সেই পয়েন্টে তুমি যদি ট্যানজেন্ট নাও, সেই ট্যানজেন্ট বা স্পর্শক, সেই স্পর্শকের সাথে লম্ব হবে, ঠিক আছে। ওকে, তাহলে এই যে স্পর্শকটা আছে, এই স্পর্শকের যে স্লোপ আর এর স্লোপ কি হবে, মানে এই স্পর্শকটা এটা পারপেন্ডিকুলার, মানে এর স্লোপ আর এর স্লোপের প্রোডাক্টটা -1 হবে। এটা হচ্ছে গিয়ে t1 স্কোয়ার কমা 2t1, আর এটা t2 স্কোয়ার কমা 2t2। ওকে, তাহলে ফার্স্ট বলো আমাদের এই যে ট্যানজেন্ট এর স্লোপটা কি হবে, এর স্লোপটা বার করবো। সিম্পল ডেরিভেটিভ করে দাও, তাহলে আমাদের আছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x, তাহলে 2y ইন্টু ডিওয়াই ডিএক্স, 2y ইন্টু ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু 4। তার মানে এটা হচ্ছে 2, মানে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু 2/y, মানে 2 বাই, আমরা কোন পয়েন্টে করছি, t1 স্কোয়ার কমা 2t1, মানে 2/2t1, মানে 1/t1, মানে এর স্লোপটা কি 1/t1। এখন এর স্লোপটা কোথা থেকে পাবো, সিম্পল, এর তো কোঅর্ডিনেট আমি ধরেই নিয়েছি, তাহলে এখান থেকে কোঅর্ডিনেট থেকে আমি স্লোপ বার করতে পারবো। ওকে, কোঅর্ডিনেট থেকে স্লোপ কি করে বার করব বলো, স্লোপ অফ এবি, স্লোপ অফ দ্য লাইন এবি, স্লোপ অফ দ্য কোঅর্ড এবি। তাহলে এবি এর স্লোপটা কি হবে বলো, কি y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1, সিম্পল। ওকে, y2 মাইনাস y1 মানে কি হবে, 2t2 মাইনাস 2t1 বাই t2 স্কোয়ার মাইনাস t1 স্কোয়ার। এখন যে 2 কমন নিই উপর থেকে, 2 কমন নিলে 2 ইন্টু t2 মাইনাস t1 বাই কি হচ্ছে t2 স্কোয়ার মাইনাস t1 স্কোয়ার, মানে t2 প্লাস t1 ইন্টু t2 মাইনাস t1। t2 মাইনাস t1 ক্যান্সেল করে দিই, কারণ t2 নট ইকাল টু t1, t1 আর t2 সমান হয়ে গেলে এই দুটো পয়েন্ট একই হয়ে যাবে। সুতরাং নর্মাল কোঅর্ডের কোনো গল্প নেই সেখানে। সুতরাং t1 নট ইকাল টু t2, এটু কেটে যেতে পারে। তাহলে ফাইনালি স্লোপ অফ এবি ইকুয়াল টু কি পাচ্ছি, 2/t1 প্লাস t2। এখন বলো এটা ছিল ওই পয়েন্টে এই যে স্লোপ, তার এই যে ট্যানজেন্ট তার স্লোপ, স্পর্শকের স্লোপ, আর এটা অবিলম্বের স্লোপ, এই দুটো গুণ করলে -1 হবে। তাহলে কি পাচ্ছি, 1/t1 ইন্টু 2/t1 প্লাস t2 ইকুয়াল টু -1। তার মানে এখান থেকে কি কন্ডিশন পেতে পারি আমরা বলো, 2/t1 প্লাস t2 ইকুয়াল টু -t1। তার মানে বলো, আচ্ছা এটা যদি উল্টিয়ে দিই, এটা t1 প্লাস t2 ইকুয়াল টু -2/t1। ওকে, তো এরকম একটা পাবো, ঠিক আছে, t1 প্লাস t2 ইকুয়াল টু -2। তার মানে কি পাচ্ছি, যে কি পেয়ে গেলাম না, এটি স্কোয়ার কমা 280 বা এটি1 স্কোয়ার 281, আর এটি2 স্কোয়ার কমা 282
এই যে পয়েন্ট দুটো একটা প্যারাবোলার উপরে আছে, এই পয়েন্ট দুটো যোগ করলে যে কর্ডটা হবে সেটা নর্মাল কর্ড হবে, যদি কর্ডটা নর্মাল হবে যদি কিনা এই জিনিসটা ফলো হয়, T1 প্লাস T2 ইকুয়াল টু -2/T1। এবারে দেখো, তাহলে দুটো পয়েন্ট তাহলে আমাদের আছে, ঠিক আছে, T1 প্লাস T2 এটা। এখন বলো, এই যে ছিল, এখন এদের যে মিড পয়েন্ট, আমাদের মিড পয়েন্টের লোকাস, আমি মিড পয়েন্টে ধরে নিলাম সাপোজ এইচ কমা কে, এইটা হচ্ছে মনে করো মিড পয়েন্ট। তাহলে মিড পয়েন্টের কোঅর্ডিনেটটা কি হবে আগে আমরা লিখছি, মিড পয়েন্টের কোঅর্ডিনেট বলো, যদি এইচ কে হয় তাহলে এইচ ইকুয়াল টু কি হবে বলো, এইচ ইকুয়াল টু T1 স্কোয়ার প্লাস T2 স্কোয়ার বাই 2, T1 স্কোয়ার প্লাস T2 স্কোয়ার বাই 2। কে ইকুয়াল টু কি হবে, কে ইকুয়াল টু হয়ে যাবে 2T1 প্লাস 2T2 বাই 2, 2T1 প্লাস 2T2 বাই 2 কমন নিয়ে কেটে যাবে, মানে T1 প্লাস T2। আচ্ছা, T1 প্লাস T2 মানে আবার আমরা কি পেয়েছি -2/T1, -2/T1। তার মানে এখান থেকে কি পেলাম, T1 ইকুয়াল টু -2/K। ওকে, তাহলে T2 ইকুয়াল টু কি হয়ে যাবে বলো, এখান থেকে পেয়ে যাব T2 ইকুয়াল টু কে মাইনাস কি, কে মাইনাস T1, তার মানে কে মাইনাস T1 এর ভ্যালু -2/K, মানে আছে +2/K। তাহলে T1 এর ভ্যালু পেলাম, আর T2 এর ভ্যালু কি পেলাম তাহলে K প্লাস 2/K। ওকে, তাহলে এটা পেয়ে গেছি। এবার এই ইকুয়েশনটাই আমি যদি T1 আর T2 এর ভ্যালু বসিয়ে দিই, ওকে, ওই ইকুয়েশনটা কি আছে তাহলে বলো, দুইটা এই ধারে গুণ করে দিই, তাহলে 2H ইকুয়াল টু T1 স্কোয়ার প্লাস T2 স্কোয়ার, 2H ইকুয়াল টু T1 স্কোয়ার প্লাস T2 স্কোয়ার। কারণ প্রশ্নে আমাদের দেখো লোকাস সম্পর্কে জানতে চেয়েছিল, লোকাস অফ দ্য মিড পয়েন্ট সেটা বলে দিয়েছে, তাহলে ল্যামডা মিউ নিউ এদের মান সম্পর্কে আমাদের ধারণা করতে হবে এটা। যেখানে T1 সমান সমান কি পেয়েছি আমরা, T1 সমান সমান পেয়ে গিয়েছি -2/K, আর T2 সমান সমান পেয়ে গিয়েছি কত না K প্লাস 2/K। তার মানে 2H ইকুয়াল টু 4/K স্কোয়ার প্লাস T2 স্কোয়ার, মানে কি এটার হোল স্কোয়ার করতে হবে, এটার হোল স্কোয়ার করা মানে K স্কোয়ার প্লাস 4/K স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস 2AB, 2AB করলে 2 ইন্টু K ইন্টু 2/K, মানে 4 থাকবে অলরেডি, দেখবে 2 ইন্টু K ইন্টু 2/K, কে কে কেটে যাবে, 4 থাকবে আনসার। ওকে, তাহলে এটা পাচ্ছি, তার মানে 2H ইকুয়াল টু, আচ্ছা 2H, আচ্ছা লোকাস বার করছি, তার মানে এইচ কে বিন্দুটার লোকাস বার করতে, এখন এইচ কে ইকুয়াল টু XY দিয়ে লিখি। ওকে, যে বিন্দুর লোকাস বার করতে হয় সেটাকে XY বলে দাও, কারণ অ্যাকচুয়ালি ওটাই এখন ভ্যারি করবে, ঠিক আছে। সুতরাং আমার যেহেতু টি এলিমিনেট হয়ে গেছে, এখন এক্স ওটাকে মানে 2x ইকুয়াল টু 4/y স্কোয়ার প্লাস y স্কোয়ার, 4/y স্কোয়ার প্লাস y স্কোয়ার। আচ্ছা, এই 4/k স্কোয়ার আর এই 4/k স্কোয়ার দুটো যোগ করলে কি হবে 8/k স্কোয়ার, মানে 8/y স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস 4, তো এটা -4 করে দাও ইকুয়াল টু 0। আচ্ছা, এখন দেখো ইকুয়েশনটা আমাদের কেমন ফর্মে দিয়েছিল, আমরা লোকাস তো পেয়ে গিয়েছি, এখন এই ইকুয়েশনে তুলনা করতে হবে। কি দিয়েছিল, x মাইনাস ল্যামডা ইকুয়াল টু মিউ বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই নিউ, x মাইনাস ল্যামডা ইকুয়াল টু মিউ বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই নিউ। আচ্ছা, এক্স মাইনাস ল্যামডা মানে এখানে এই 2 রাখা যাবে না, 2টা কমন নিয়ে নিই, তাহলে x মাইনাস 2 হয়ে যাবে ইকুয়াল টু, মানে 2 দিয়ে এধারে ভাগ হয়ে যাবে, এটা 4/y স্কোয়ার হয়ে যাবে, ওয়াই স্কোয়ার বাই 2 হয়ে যাবে, 2 দিয়ে ভাগ হয়ে গেল। তাহলে বলো ল্যামডা ইকুয়াল টু হচ্ছে 2, মিউ ইকুয়াল টু হচ্ছে 4, নিউ ইকুয়াল টু হচ্ছে 2, নিউ ইকুয়াল টু 2। কিসের মান বার করতে বলেছে আমাদের, মান বার করতে হবে ল্যামডা প্লাস মিউ প্লাস নিউ, ল্যামডা প্লাস মিউ প্লাস নিউ, মানে 2, আচ্ছা 6 আর 2 8। ওকে,
তাহলে আনসার কোনটা হয়ে যাবে আমাদের 8। ক্লিয়ার? ওকে, তো নেক্সট দেখো 16 দাগ। তো নিজেরা একবার ট্রাই করে ফেলো। ওকে, ভিডিওটা পজ করে দাও, প্রশ্ন ছোট করে দিলাম। কি বলছে? সাইন ইনভার্স এত ইকুয়াল টু π/6। আচ্ছা, তাহলে এটা এরকম লিখতে পারি 1/1 প্লাস সাইন স্কোয়ার এক্স ইকুয়াল টু সাইন k π/6 লিখতে পারি। সাইনটা ওই ধার থেকে এই ধারে দিয়ে দিলাম, ঠিক আছে? ফোর্থ সাইডে সাইন দিয়ে অপারেট করলাম, তাহলে এটা হয়ে গেল। ওকে, এখন বলো, একটা কথা বলতে পারবে যে এর মানটা কেমন হবে? এর মানটা কেমন হবে? 1/1 প্লাস সাইন স্কোয়ার এক্স। অবভিয়াসলি নিচে জিরো হবে না, কারণ সাইন স্কোয়ার এক্স এর মান সবসময় পজিটিভ বা জিরো হতে পারে। সাইন স্কোয়ার এক্স এর মান তার সাথে এক যোগ করলে কখনো জিরো হবে না। সাইন স্কোয়ার এক্স জিরো বা পজিটিভ, তার সাথে এক যোগ করছে, কখনো জিরো হবে, নিচে জিরো হবে না। ওকে, এবং আমি যদি এক্স এর মানটাকে 0 থেকে π/2, 0 থেকে π/2 এর মধ্যে ভ্যারি করাই, তাহলে বলো আমার এক্স এর মান বাড়ানোর সাথে সাথে বা 0 থেকে পাই, সাইন স্কোয়ার এক্স এর গ্রাফ কেমন হয়? সাইন এক্স এর গ্রাফ হয় এরকম, তাই তো? আর সাইন স্কোয়ার এক্স এর গ্রাফ কেমন হবে? এই মাইনাস গুলোও সব উপরে চলে যাবে, ঠিক আছে? মাইনাস গুলোও সব উপরে চলে যাবে। ওকে, তো যাই হোক, এই 0 থেকে পাই, সরি π/2, 0 থেকে π/2, সরি, তার মধ্যেই সাইন স্কোয়ার এক্স এর এই যে ফাংশনটা, সেটা তো আমাদের কি হয়ে যাবে? সেটা ইনক্রিজিং ফাংশন হয়ে যাবে না? 0 থেকে π/2 এটা হচ্ছে কি সাইন স্কোয়ার এক্স এর গ্রাফ কিন্তু, ঠিক আছে? তার মধ্যে এটা ইনক্রিজিং ফাংশন, তার মানে এক্স এর ভ্যালু বাড়ালে সাইন স্কোয়ার এক্স এর ভ্যালু আমাদের বাড়বে। এখন বলো, এই জিনিসটার মান, এই পুরো জিনিসটার মান সব থেকে কম কখন পাবো? যখন নিচে সব থেকে বড় হয়ে যাবে। নিচে সব থেকে বড় কত হতে পারে? এক্স এর মান যখন π/2 দেবো তখন এটা বড় হবে, তখন এর মান সব থেকে বড় হলে এখানে 1 হতে পারে। এক্স এর মান π/2 দিলে একটা 1 হতে পারে, মানে এটা 1/2 হয়ে যাবে পুরো জিনিসটা, তাই না? 1+1। আর সব থেকে ছোট কত হতে পারে? 1 হতে পারে। কেন? যখন এক্স এর মান 0 দেবো তখন নিচে সব থেকে কম হলে, এই জিনিসটার মান সব থেকে কম হলে কত হবে? 1 হতে পারে, যখন সাইন স্কোয়ার এক্স 0 হয়ে যাবে। ওকে, তাহলে এর মানটা কিন্তু এরকম থাকবে। তাছাড়া তোমরা এমনি ইনইকুয়ালিটি থেকেও এটা প্রমাণ করতে পারো, সিম্পল, ঠিক আছে? তো দেখো, তাহলে এটা পাচ্ছি, তার মানে এটা মানে আবার এটা আছে তো, মানে কি হচ্ছে? সাইন k π/6 1 থেকে 1/2। এখন তিনটের সাথে আমি সাইন ইনভার্স ফাংশন লাগালাম, সাইন ইনভার্স 1 লেস দ্যান ইকুয়াল টু, তাহলে কি হবে? π/6, সরি, k π/6 লেস দ্যান ইকুয়াল টু 1/2। দেখো, সাইন ইনভার্স ফাংশন নিয়েছি কিন্তু ইনভার্স ডাইরেকশন চেঞ্জ হয়নি, কারণ সাইন ইনভার্স ফাংশনটা কিন্তু ইনক্রিজিং ফাংশন। গ্রাফ কেমন? ঠিক আছে, এটা কত? এটা হচ্ছে গিয়ে π/2, এটা -π/2, তাই না? ইনক্রিজিং ফাংশন, সেই জন্য আমাদের কি হবে? কোনো ইনইকুয়ালিটির উপর যদি সাইন ইনভার্স ফাংশন লাগাই, আমাদের ডাইরেকশন চেঞ্জ হবে না। তাহলে বল, সাইন ইনভার্স 1 মানে কত হচ্ছে তাহলে? এখান থেকে কি পাচ্ছি তাহলে আমরা? সাইন ইনভার্স 1 মানে হচ্ছে কি আমাদের, মানে এই পুরো জিনিসটা কি হচ্ছে? সাইন ইনভার্স 1 মানে কত বলো? সাইন ইনভার্স 1, সাইন কতর মান 1 হয়? সাইন π/2, সরি, হ্যাঁ সাইন π/2, ঠিক আছে। তো সাইন π/2, সাইন ইনভার্স 1 মানে π/2 লেস দ্যান ইকুয়াল টু k π/6 লেস দ্যান ইকুয়াল টু কি? আচ্ছা, এটা কি হবে? এটা সাইন ইনভার্স 1/2। ওকে, সাইন ইনভার্স 1/2, সাইন 1/2 মানে সাইন কতর মান 1/2 হয় বলো? সাইন 30 π/6। ওকে, 1/2। ওকে,
সরি সাইন 30 মান 1/2, সরি সাইন 60, জাস্ট এ মিনিট। ওকে, আচ্ছা কোনো একটা গন্ডগোল হচ্ছে, ঠিক আছে। ও আচ্ছা, এইখানটা আমরা উল্টো করে ফেলেছি, এটা উল্টো করে ফেলেছি। এর মানটা সব থেকে কম হলে 1/2 আর সব থেকে বেশি হলে 1, ঠিক আছে। যখন এটা ম্যাক্সিমাম হবে তখন পুরো জিনিসটা মিনিমাম, এটা ম্যাক্সিমাম 1 হতে পারে, সুতরাং পুরো জিনিসটা মিনিমাম ভ্যালু, এটা 1/1 প্লাস 1/2, আর এটা মিনিমাম 0 হতে পারে, পুরো ম্যাক্সিমাম, এটা 0 বসালে কত হবে আমাদের 1। ওকে, তো যাই হোক, তাহলে এই জিনিসগুলো উল্টে যাবে সব, এটা হবে 1/2, এটা হবে 1। ওকে, তার মানে এটা হবে 1/2, এটা হবে 1, তার মানে বলো k π/6, সাইন প্লাস 1/2 মানে π/6, আর এটা π/2, তার মানে এখানে কি হচ্ছে পাই তিনটাতে কেটে গেল, তাহলে 1/6 লেস দ্যান k/6 লেস দ্যান আমাদের 1/2, তিনটাকেই 6 দিয়ে গুণ করো, 6 দিয়ে গুণ করলে এটা 1 লেস দ্যান ইকুয়াল টু k লেস দ্যান ইকুয়াল টু 3 2 6, তার মানে kটা 1 থেকে 3, মানে k বিলংস টু 1 থেকে 3, তার মানে এর সলিউশনের সেট কি হবে তাহলে এটা, তার মানে কে এর কোন ভ্যালুর জন্য এর সলিউশন এক্সিস্ট করবে, কে এর ভ্যালু তার মানে 1 থেকে 3 এর মধ্যে থাকতে হবে, তবে এর সলিউশন এক্সিস্ট করবে। ওকে, নেক্সট দেখো 17। দেখো এটা কি বলছে, a mapping selected at random from all mappings f from a to a, মানে a to a, a থেকে a সেটের মধ্যে যতগুলো ফাংশন নেওয়া যায় সেখান থেকে একটা ম্যাপিং সিলেক্ট করা হলো। এ সেট সম্পর্কে বলে দিয়েছে, ইফ বলছে ইফ দ্য প্রবাবিলিটি অফ দ্য ম্যাপিং ইজ ইনজেক্টিভ, দ্যাট দ্য ম্যাপিং ইজ ইনজেক্টিভ ইজ দিস, দেন দ্য ভ্যালু অফ n, দেখো ফার্স্ট অফ অল আমাদের জানতে হবে একটা সেট থেকে সেই সেটের উপরে কটা আমাদের ফাংশন তৈরি করা যায়। মনে করো এ একটা সেট আছে, বি একটা সেট আছে, n অফ a মনে করো আমাদের কি আছে, মনে করো n1, মানে এ সেটে n1 সংখ্যক এলিমেন্ট আছে, আর বি সেটে মনে করো মানে n অফ বি, মানে বি সেটে কটা এলিমেন্ট আছে n2, নাম্বার অফ ফাংশন, নাম্বার অফ ফাংশন ফ্রম a to b is n2 to the power n1, মানে বি সেটে যদি থাকে 10টা এলিমেন্ট, এ সেটে যদি থাকে 5টা এলিমেন্ট, তাহলে কি হবে 10 to the power 5, এ টু বি, মানে বিতে কটা আছে টু দি পাওয়ার এতে, বিতে কটা আছে টু দি পাওয়ার এতে কটা আছে সেটা করতে হবে। ওকে, নাম্বার অফ ফাংশন পাওয়া গেল। আচ্ছা, তাহলে নাম্বার অফ ইনজেক্টিভ ফাংশন, ইনজেক্টিভ ফাংশন ফ্রম এ টু বি, ফ্রম নাম্বার অফ ইনজেক্টিভ ফাংশন ফ্রম এ টু বি, বলো কটা হবে। এখন দেখো ইনজেক্টিভ ফাংশন পেতে হলে মনে করো এরকম ব্যাপার আছে, এখানে 1 2 3, এখানে মনে করো দুটো এলিমেন্ট আছে, দেখো তো ইনজেক্টিভ ফাংশন কখন বানাতে পারবো, ইনজেক্টিভ ফাংশন মানে 1 1, মানে এক যদি এখানে যায়, মানে এলিমেন্টটা যদি এখানে যায় আর কোন এলিমেন্ট এখানে যেতে পারে, সুতরাং এর অপশন আছে শুধুমাত্র এখানে যাওয়ার, সুতরাং এর এর তো আর কোনো অপশন নেই, এ কোথায় যাবে, সুতরাং ফাংশন তৈরি করতে পারবো না, এই সরি 1 1 ফাংশন একে আমার, তাহলে যদি 1 1 করতে হয় এর আর কোনো অপশন নেই, আমি একে এখানে বা এখানে কোথাও একটা পাঠাতে পারি, তার জন্য এটা 1 1 আর থাকবে না, তার মানে 1 1 ফাংশন হতে হলে এই বি সেটে যে কটা এলিমেন্ট আছে তার থেকে এ সেটে বেশি এলিমেন্ট থাকলে চলবে না, যদি এখানে দুটোই থাকে কোনো অসুবিধা নেই, করতে পারবো। তার মানে যদি ইফ এন অফ বি, মানে হচ্ছে কি আছে আমাদের n2 গ্রেটার দেন n1 হয়, যদি n2 গ্রেটার দেন সরি n1 গ্রেটার দেন n2 হয়, সরি যদি এখানে বেশি থাকে তাহলে 1 1 পারবো না, যদি n1 গ্রেটার দেন n2 হয় সেক্ষেত্রে নাম্বার অফ ইনজেক্টিভ ফাংশন 1 1 ফাংশন 0 হবে, ইফ n1
এখন মনে করো n1 ইজ লেস দ্যান ইকুয়াল টু n2, তার মানে এখানে মনে করো 3টে আছে, মনে করো 4টে আছে, তাহলে এর জন্য আমাদের এখন এই ওয়ান ওয়ান ফাংশন তৈরি করা গেল। ঠিক আছে, এখন কটা থাকবে, তাহলে কটা বানাতে পারবো আমরা ওয়ান ওয়ান ফাংশন? দেখো এর হাতে কটা অপশান আছে, প্রথম এলিমেন্টের হাতে এই 4টে, এখানে আছে 4টে, এখানে আছে 3টে, 3টে, এখানে আছে 4টে। তো প্রথম এলিমেন্টটার জন্য এই 4টের মধ্যে যে কোনো একটাতে যেতে পারে। ঠিক আছে, মানে এর জন্য 4টে, প্রথমটার জন্য আমাদের 4টে অপশান আছে। প্রথমটা যে একটাই চলে যাচ্ছে, তাই সেকেন্ডটার হাতে সেইখানে এ তো আর সেখানে যেতে পারবে না, এই যেখানে গিয়েছে প্রথমটা, সেকেন্ডটা সেখানে যেতে পারবে না। তো এর হাতে আর 3টে অপশান আছে, এখানে, এখানে বা এখানে যেতে পারবে। ঠিক আছে, 3টে অপশান। তাহলে আর এখন তাহলে আরো দুটো পড়ে আছে, এরা তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটা যেতে পারবে ও। ঠিক আছে, তাহলে এরাতে দুটো অপশন। তার মানে আমরা কি করছি, এই 4টে থেকে 3টে বস্তু কত রকমের সিলেক্ট করা যায়, মানে 4p3, মানে এটা কি হবে n2 p n1, n2 p n1। তাহলে নাম্বার অফ ইনজেক্টিভ ফাংশন যদি n1 গ্রেটার দ্যান n2 হয়, সেক্ষেত্রে ইনজেক্টিভ ফাংশন কোনো পাওয়া যাবে না। কিন্তু যদি n1 লেস দ্যান ইকুয়াল টু n2, ইনজেক্টিভ ফাংশন পাওয়া যাবে। কটা পাওয়া যাবে? n2 p n1। p মানে তোমার আছে পারমুটেশন, আই থিঙ্ক জানো। ওকে, এবারে দেখো এখানে কি বলছে, তাহলে এখানে তাহলে টোটাল আমাদের স্যাম্পেল স্পেসটা কি বলো তো, এখানে প্রবাবিলিটি টোটাল স্যাম্পেল স্পেসটা কি? টোটাল স্যাম্পেল স্পেসটা আমি এই এ সেট থেকে এ সেটে কটা ফাংশন বানাতে পারবো। এ সেটে কটা এলিমেন্ট আছে, এখানে আছে n সংখ্যক এলিমেন্ট, এখানেও আছে n সংখ্যক এলিমেন্ট, কারণ এ সেট মানে বলে দিয়েছে দেখো 1 2 ডট 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 n। তার মানে আমাদের স্যাম্পেল স্পেসে মানে n অফ s কটা ফাংশন আছে সেখানে, n টু দি পাওয়ার n। তাই তো আমাদের কি ছিল এটা, n2 টু দি পাওয়ার n1। বি সেটে কটা আছে, টু দি পাওয়ার এ সেটে কটা আছে, এখানে দুটোই তো সেম সেট, মানে এ সেটে কটা আছে, টু দি পাওয়ার এ সেটে কটা আছে, মানে n1 n টু দি পাওয়ার n। ওকে, n টু দি পাওয়ার n। এবারে বলছে আমাদের ফেভারেবল আউটকাম কি, ফেভারেবল আউটকাম বা ফেভারেবল চয়েস কি, ইনজেক্টিভ ফাংশনগুলো কটা ইনজেক্টিভ ফাংশন পাওয়া যাবে বলো, ইনজেক্টিভ ফাংশন কটা পাওয়া যাবে, n2 p n1 মানে npn, npn। ওকে, আচ্ছা npn মানে কি, npn মানে n ফ্যাক্টোরিয়াল না, n ফ্যাক্টোরিয়াল, সেই ফ্যাক্টোরিয়াল তোমরা এইভাবে দাও বা এইভাবে দাও, তাতে কোনো অসুবিধা নেই, বা n টু দি পাওয়ার n। তাহলে npn মানে n ফ্যাক্টোরিয়াল। ওকে, এবারে তাহলে আমাদের এইটা হচ্ছে গিয়ে আমাদের, আচ্ছা এন অফ এস মানে এটা, তাহলে আমাদের এই পি পি বার করতে হবে, ঠিক আছে, আমাদের প্রবাবিলিটিটা তাহলে এটা। ঠিক আছে, এটা হচ্ছে প্রবাবিলিটি। তাহলে বলো প্রবাবিলিটি এন ফ্যাক্টোরিয়াল বাই এন টু দি পাওয়ার এন। ওকে, তাহলে বলো এখানে এটা হচ্ছে প্রবাবিলিটি। এখন তাহলে বলছি এন এর মান বার করো, যদি প্রবাবিলিটি আছে, মানে এটা সমান সমান বলছে 3/32। এখন অপশান দিয়ে চেক করতে পারো। প্রথমে দেখো অপশান এ করলে এন এর মান যদি 8 হয়, তাহলে কি হবে 8 ফ্যাক্টোরিয়াল বাই 8 টু দি পাওয়ার 8, 8 টু দি পাওয়ার 8, এটা হবে বলছে 3/32। এখন বলো 8 ফ্যাক্টোরিয়াল 8 টু দি পাওয়ার ক্যালকুলেট করা অতটা সহজ না। ঠিক আছে, তো আমার সাথে এটা রাখছি। অপশান বি এর জন্য দেখো 14 ফ্যাক্টোরিয়াল বাই 14 টু দি পাওয়ার 14, এটাও ক্যালকুলেট করা অতটা সহজ না, এটা 3/32 আসবে কিনা আমরা বুঝতে পারছি না। ঠিক আছে, অপশান সি, এটা ক্যালকুলেট করতে, অপশান সি আমরা ইজিলি ক্যালকুলেট করতে হবে, 3 ফ্যাক্টোরিয়াল বাই 3 টু দি পাওয়ার 3, তার মানে 3 ফ্যাক্টোরিয়াল মানে 3 ইন্টু 2 বাই কত, 3 ইন্টু 3 ইন্টু 3, 3 কেটে গেল, 2/9, কিন্তু 3/32 আসতে, সুতরাং হচ্ছে না। অপশান ডিটা দেখো কি বলছে, 4 ফ্যাক্টোরিয়াল বাই 4 টু দি পাওয়ার 4, মানে 4 ইন্টু 3 ইন্টু 2 বাই 4 ইন্টু 4 ইন্টু 4 ইন্টু 4, 4 কেটে গেল, 2 2 4। তাহলে বল নিচে কত হচ্ছে, উপরে হচ্ছে 3, আর নিচে 8 2 16, 16 2 এই 4 4 16, 16 2 32। ওকে, তাহলে 3/32 হচ্ছে এটা, 3/32। তাহলে অপশান
ডি কিন্তু আমাদের ঠিক হয়ে যাচ্ছে এখানে। ওকে, বোঝা গেল? সিম্পল ছিল এটা, শুধু কাউন্টিং এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা, তোমাদের জিজ্ঞাসা করা হয় কটা বাইজেক্টিভ ফাংশন পাওয়া যাবে। ওকে, বাইজেক্টিভ ফাংশন পেতে হলে মাথায় রাখবে আমাদের এ সেটে যে কটা এলিমেন্ট আছে বি সেটেও সেই কটা এলিমেন্ট থাকতে হবে। ঠিক আছে, নাম্বার অফ বাইজেক্টিভ ফাংশন। সাবজেক্টিভটা কেন বলিনি, কারণ সাবজেক্টটা ক্যালকুলেট করা অতটা সহজ না। এখন যদি সেটা ভিডিওর মধ্যে বলতে যাই ভিডিওটা লং হয়ে যাবে। ঠিক আছে, তো সাবজেক্টিভের ব্যাপারটা এক্ষুনি আমি বলছি না। তোমার যদি কারো প্রয়োজন হয় অবশ্যই বলবে, আমি কমেন্টে বলবে, তাহলে আমি সাবজেক্টিভ কীভাবে কাউন্ট করতে হয় তার জন্য একটা ভিডিও বানিয়ে দেবো, সেটা তোমরা কমেন্টে জানাবে। তো নাম্বার অফ বাইজেক্টিভ ফাংশন বলছি, ফাংশন কি হবে? বাইজেক্টিভ ফাংশন হতে হলে মাথায় রাখবে এটা 1 1 1 2 দুটোই হতে হবে। ওকে, আচ্ছা, 1 1 ফাংশনের জন্য যেমন কি হতে হয় না, n1 লেস দ্যান ইকুয়াল টু n2। একইভাবে দেখো তো 1 2 ফাংশনের জন্য কি হতে হয়। মনে করো এখানে 4টে এলিমেন্ট আছে, বা এখানে 3টে এলিমেন্ট আছে, এখানে মনে করো 4টে আছে। কখন আমি 1 2 ফাংশন বানাতে পারবো? এখানে 3টে আছে, এখানে 4টে আছে। 1 2 সবার একটা পিডি ইমেজ থাকতে, এখানে সবাইকে একটা একটা জায়গায় যদি পাঠাই, সবাইকে একটা একটা জায়গায়, তাও দেখো এইটার পিডি ইমেজ থাকছে না। সুতরাং এই বি সেটে বেশি এলিমেন্ট থাকলে চলবে না। ঠিক আছে, বি সেটে বেশি মানে n2 যদি গ্রেটার দ্যান n1 হয়, সেক্ষেত্রে কিন্তু 1 2 ফাংশন থাকবে না একটাও। ঠিক আছে, তাহলে 1 2 ফাংশনের জন্য আমি আগে লিখছি ওটা। 1 2 ফাংশনের জন্য কি হতে হবে? a to b has 1 2 ফাংশন, এরকম লেখাটা ঠিক হবে না। There is an 1 2 function from a to b if কি না, if হচ্ছে গিয়ে n2 is greater than equal to n1। ওকে, বা সরি ভুল লিখলাম, কোথায় বেশি থাকতে হবে মানে n1টা বড় হতে হবে, তাই না? n1 is greater than equal to n2, n1 is greater than equal to n2। ওকে, প্রথমটায় বেশি এলিমেন্ট থাকতে, প্রথমটায় কম এলিমেন্ট থাকলে করতে পারবো না। ওকে, এখন বলো বাইজেক্টিভ মানে 1 1 হবে 1 2 হবে, মানে 1 1 হতে হলে 1 1 ফাংশন পেতে হলে আমাদের কি হতে হবে? 1 1 ফাংশন পেতে হলে আমাদের n1 লেস দ্যান ইকুয়াল টু n2 হতে হবে। আবার 1 2 ফাংশন পেতে হলে n1 গ্রেটার দ্যান ইকুয়াল টু n2 হতে হবে। কারণ n1 এটা কি বলছি, n1 n2 এর থেকে ছোট বা সমান, আবার n1 n2 এর থেকে বড় বা সমান, তার মানে অ্যাকচুয়ালি n1 ইকুয়াল টু n2 হতে হবে। তার মানে n1 নট ইকুয়াল টু n2 হলে, ইফ n1 নট ইকুয়াল টু n2, দেন কোনো বাইজেক্টিভ ফাংশন পাবো না। আর যদি হচ্ছে গিয়ে n1 ইকুয়াল টু n2 হয়, ইফ n1 ইকুয়াল টু n2, দেন কটা বাইজেক্টিভ ফাংশন পাওয়া যাবে না, যে কটা 1 1 ফাংশন পাওয়া যাবে, যে কটা ইনজেক্টিভ ফাংশন সে কটাই বাইজেক্টিভ ফাংশন পাওয়া যাবে। তার মানে n1 p n2, আর n2 ইকুয়াল টু এখানে n1, n1 p n1, আর n1 p n1 মানে n1 এর ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, তাহলে এগুলো কিন্তু মাথায় রাখবে। ওকে, এবারে নেক্সট প্রবলেমে যাই আমরা। দেখো এটা কি বলছে, বলছে a সেট ইকুয়াল টু a to infinity denotes the domain f from a to infinity to b। f of x কি বলছে, f of x সমান সমান 2x কিউব minus 3x square plus 6 will have an inverse for a smallest real value of a if a equal to কত, মানে এর স্মলেস্ট মান বার করতে হবে, যার জন্য এই ফাংশনটা কি হবে আমাদের একটা বাইজেক্টিভ ফাংশন হবে। ইনভার্স কার থাকে, ইনভার্স
থাকবে যদি কিনা বাইজেক্টিভ ফাংশন হয়। আচ্ছা, ইনভার্স থাকবে যদি কিনা বাইজেক্টিভ ফাংশন হয়। f from a to b has an inverse if কি হবে, if and only if, ঠিক আছে, ফাংশন ইমপ্লাইজ আর এদিকে, ঠিক আছে, and only if f is a bisection, বাইজেকশন থাকলে ইনভার্স পাওয়া যাবে, ইনভার্স থাকলে বাইজেকশন হবে। আচ্ছা, এবারে এই যে বাইজেকশন, ইনজেকশন বা সাবজেকশন বা বাইজেক্টিভ ফাংশন, ইনজেক্টিভ ফাংশন, সাবজেক্টিভ কিভাবে চেক করতে হয়, গ্রাফিক্যাল একটা অ্যাপ্রোচ আমি বলবো তোমাদের, যে ইফ বা লিখছি এফ ফ্রম এই এফটাই মনে করো, এফ ইজ ইনজেক্টিভ, কখন হবে না, ইফ অ্যান্ড অনলি ইফ, ইনজেক্টিভ হলে কি হবে এবং কোনটা হলে ইনজেক্টিভ হবে, ইফ অ্যান্ড অনলি ইফ এনি লাইন parallel to x axis cuts the graph at most one time, যে কোনো স্ট্রেট লাইন নাও যেটা প্যারালাল টু এক্স অ্যাক্সিস, সেটা এই গ্রাফকে যেন একবারের বেশি কাট না করে, অ্যাট মোস্ট ওয়ান টাইম, খুব বেশি হলে একবার কাট করবে। যেমন একটা এক্সাম্পল দিই, তোর মনে করো এই ফাংশনটা নিলাম, আর একটা মনে করো এই ফাংশনটা নিলাম। এখন মনে করো এই ফাংশনটা কি হচ্ছে, তুমি এক্স অ্যাক্সিসের যে কোনো প্যারালাল লাইন নাও, একবারই কাট করবে, কিন্তু এখানে এসে মনে করো এখানে মনে করো কাট করছে না এদিকে, সুতরাং এ কোনো জায়গায় কাট করেনি, কিন্তু এগুলো সব একবার করেই কাট করেছে, কোনো স্ট্রেট লাইন একবারের বেশি কাট করবে না, ঠিক আছে, সুতরাং এটা ওয়ান 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 ফাংশন। কিন্তু এখানে বলো এই স্ট্রেট লাইনটা একে দুবার কাট করে দেবে, মানে এক্স অ্যাক্সিসে প্যারালাল নিতে হবে, বেঁকে গেলে হবে না, ঠিক আছে, দুবার কাট করে দেবে, সুতরাং এ নট 1:1, এটা 1:1, ওকে, বোঝা গেল? তাহলে ইনজেক্টিভ ইফ অ্যান্ড অনলি ইফ কি হবে না, এভরি লাইন প্যারালাল টু এক্স অ্যাক্সিস কাটস দ্য গ্রাফ অ্যাট মোস্ট ওয়ান টাইমস, ঠিক আছে, একবারের বেশি কাট করবে না, সোজা কথায়। আচ্ছা, একইভাবে ওয়ান টু ফাংশনও চেক করা যায়। আচ্ছা, এখানে অবশ্যই আছে ইনসাইড দ্য ডোমেন, ইনসাইড দ্য, যেমন তোমার যদি এই ফাংশনটার কথা বলি, সিম্পল, আমি যদি পুরো এখান থেকে এই যে ধরো এটা এ এটা বি, এই ডোমেনটার কথা বলিস, তাহলে দেখো যে কোনো স্ট্রেট লাইন নাও তুমি এখানে এক্স অ্যাক্সিসে প্যারালাল, আমাদের এটা দুবার কাট করছে, তার মানে এটা ওয়ান ওয়ান হবে না। কিন্তু এই ডোমেন যদি বাদ দিয়ে দিই, মানে ডোমেনটা এরকম করে দিলাম, এইটা এ বলে এটাই, তাহলে এইটা বললাম ডোমেন, এ থেকে বি পর্যন্ত। এখন তুমি যে কোনো স্ট্রেট লাইন নাও এক্স অ্যাক্সিসে প্যারালাল, দেখো একবারই কাট করবে, এই দিকে কাট করে সেটা আমার মাথা ব্যথা না, ঠিক আছে, এই ডোমেনের মধ্যে মানে এই জায়গাটার মধ্যে কতবার কাট করছে এই কার্ভকে, একবারই, তার মানে এখানে কিন্তু আর ওয়ান ওয়ান হবে, কিন্তু পুরো ডোমেনটা নিলে কিন্তু আবার ওয়ান ওয়ান থাকবে না, সুতরাং ইনসাইড দ্য ডোমেন। আর কি, f is surjective if and only if any line parallel to x axis cuts the graph at least one time, at least one time, ঠিক আছে, at least one time, তার মানে কি, সাবজেক্টিভ মানে যে ফাংশনটা কি পুরো কোডোমেনটা নিয়ে নেবে, ওকে, তার মানে এরকম ধরো একটা ফাংশন দিতে হবে, তাহলে দেখো যে কোনো আমি যে লাইন নিয়ে দেখে ধরো মাইনাস ইনফিনিটি পর্যন্ত চালিয়ে দিলাম, একেও এদিকে প্লাস ইনফিনিটি চালিয়ে দিলাম, তাহলে যে কোনো লাইন দিলে একবার কাট করে যাবে, ঠিক আছে, তাহলে এটা কিন্তু আমাদের কি হয়ে যাচ্ছে, ওয়ান টু ফাংশন হয়ে যাচ্ছে। যেমন এটাও কিন্তু রেঞ্জের ব্যাপার আছে, মনে করো রেঞ্জটা আমি এখান থেকে এই পর্যন্ত নিলাম, ঠিক আছে, ওকে, এখন একটা ফাংশন ধরে নিলাম আমি এরকম, ওরা এদিকে যাবে না বা এর উপরে উঠবে না,
এখন যদি আমি রেঞ্জটা যদি নিই এখান থেকে এই পর্যন্ত, তাহলে দেখো এই একটা স্ট্রেট লাইন আমি পেয়ে যাব যেটা কিন্তু এই কার্ভকে কাট করছে না। কিন্তু রেঞ্জটা আমি যদি এইটুকু দিই, এই যে পর্যন্ত থাকছে, এর মধ্যে যে কোনো লাইন নাও দেখো কাট করে যাবে একবার। সুতরাং এই কোডোমেনের মধ্যে কিন্তু আমাদের হচ্ছে, ঠিক আছে। ডোমেন কোডোমেন কিন্তু নির্ভর করবে, সেগুলো আমি বলছি না অত, ঠিক আছে। আচ্ছা, ইনজেক্টিভ কি হবে? এফ ইজ, সরি ইনজেক্টিভ তো বললাম, বাইজেক্টিভ। ইফ অ্যান্ড অনলি ইফ কি নিচে লিখছি, এনি লাইন, লাইন বলতে স্ট্রেট লাইন, প্যারালাল টু এক্স অ্যাক্সিস কাটস the graph exactly one time, exactly one time, একবারই কাট করবে বাইজেক্টিভ ফাংশন হলে, ঠিক আছে। ইনজেক্টিভ মানে কি অন্তত একবার কাট করবে, সাবজেক্টিভ কি বলছে একবারের বেশি কাট করবে, এই সরি ইনজেক্টিভ মানে বলছে একবারের বেশি কাট করবে না, খুব বেশি হলে একবার, কিন্তু সাবজেক্টিভ কি বলছে না একবার হলেও কাট করবে, মিনিমাম একবার কাট করবে গ্রাফকে। দুটো যদি একসাথে মিলিয়ে দিই ইনজেক্টিভ আর সাবজেক্ট, তাহলে বাইজেক্টিভ পাওয়া যাবে। এই দুটো একসাথে মেলাও দেখো, একবারের বেশি কাট করবে না, আর বলছে অন্তত একবার কাট করবে, তার মানে কি দুটো একসাথে করলে একবারই কাট করবে। এবার দেখে, এবারে আমার প্রবলেমটার দিকে আসি। দেখো এবারে এই গ্রাফটা দেখো, আমি বলেছিলাম একটা 3 ডিগ্রি ইকুয়েশনের অবশ্যই একটা বাস্তব বীজ থাকবে, ওকে। আচ্ছা, এর ডেরিভেটিভটা দেখো তো, এফ ড্যাশ এক্স মানে 3×6 এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 0, ওকে। তার মানে 6x ইন্টু এক্স মাইনাস 1, তার মানে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0 আমি যদি করি, সেখান থেকে এক্স এর মান পাবো 0 আর 1, ওকে। এক্স এর মান কি পাবো 0 আর 1। আচ্ছা, 0 আর 1 পয়েন্টে তার ডেরিভেটিভ 0 হচ্ছে, এফ অফ 0টা কত হচ্ছে সেটা বার করে রাখছি আমি। এফ অফ 0 মানে এখানে 0 বসালে কত হবে, শুধু 6 পড়ে থাকবে। আর এফ অফ 1 বসালে কি হবে বলো, এফ অফ 1, এফ অফ 1 মানে এক্স এর জায়গায় 1 বসালে 2 - 3 মানে -1 + 6 মানে 5 হবে। এবার দেখো গ্রাফটা আমি আঁকার চেষ্টা করছি, একটু নিচে আঁকি। দেখো এদিকে -ইনফিনিটি, এদিকে +ইনফিনিটি। এফ এক্স এটা 3 ডিগ্রি ইকুয়েশন, সুতরাং -ইনফিনিটি, এখানে যদি মাইনাস বসাই সবসময় মাইনাসে আনসার দেবে, ঠিক আছে। মানে মাইনাস হাইলি নেগেটিভ যদি সংখ্যা বসাই, কিউব কি করবে ওকে নেগেটিভ করে দেবে, মাইনাসের কিউব করলে মাইনাস, সুতরাং -ইনফিনিটিতে -ইনফিনিটির দিকেই থাকবে। সুতরাং ফাংশনটা এদিক থেকে শুরু হবে এবং +ইনফিনিটি প্লাস, মানে এদিক থেকে এদিকে পৌঁছাতে হবে, ওকে ওকে। সুতরাং এইভাবে যেতে পারে, কি করতে পারে এইভাবে ডাইরেক্ট যেতে পারে, ঠিক আছে, অথবা এরকম ভাবে বেঁকেও যেতে পারে, এরকম ভাবেও যেতে পারে, ঠিক আছে, অনেক পসিবিলিটি আছে, অথবা এইগুলোই হতে পারে, ওকে। এখন বলো, বলছে এখন ডেরিভেটিভ দুবার 0 হবে, 0 আর 1-এ, মানে এই পয়েন্টে ডেরিভেটিভ 0 হবে আর এখানে ডেরিভেটিভ 0 হবে, তার মানে ফাংশনটা কেমন হবে বলো তো, ডেরিভেটিভ 0 হবে বলেছে, মানে এখান থেকে তো ওইদিকে পৌঁছাতে, সুতরাং এখান থেকেও এইভাবে যাচ্ছে, এই 0-তে গিয়ে ডেরিভেটিভ 0, মানে 0-তে গিয়ে টার্ন করবে, আবার 1-এ গিয়ে আবার একবার টার্ন করবে, গিয়ে এই +ইনফিনিটিতে পৌঁছে যাবে, ঠিক আছে। এরকম, এটা 0, এটা 1, এবং 0-তে ভ্যালু কত সেটাও আমি ক্যালকুলেট করে 6, মানে এই ডিস্টেন্সটা কত 6, আর এই 1-এ ভ্যালু কত, এটা হচ্ছে গিয়ে 5, ওকে। এবারে বলছে কি এর ভ্যালু মিনিমাম কত নিলে এটা একটা কি ফাংশন হবে, এদের কি ইনভার্স থাকবে, ইনভার্স থাকা মানে বাইজেক্টিভ হবে, ঠিক আছে, হ্যাজ ইনভার্স ইফ অ্যান্ড অনলি ইজ ইট ইজ বাইজেকশন, ঠিক আছে। তো বলো বাইজেকশন মানে আমি কি বলেছি, এই যে লাস্টেরটা, এফ ইজ বাইজেক্টিভ ইফ অ্যান্ড অনলি, কি if and only if any line parallel to x-axis cuts the graph exactly one time, any line parallel to x-axis cuts the graph exactly one times, এই জিনিসটা, ওকে, exactly one times। তাহলে বলো আমি যদি
ডোমেনটা যদি পুরো নিই তাহলে বলে একে দুবার কাট করে দিচ্ছে, সুতরাং পুরো নেওয়া যাবে না। আমি যদি জাস্ট এই জায়গা থেকে শুরু করি, এই জায়গা থেকে শুরু করলেও দেখো দুবার কাট করে যাচ্ছে, হবে না। কিন্তু আমি যদি এই জায়গা থেকে শুরু করি, এবার একে যত খুশি লাইন টানো তো, এদিকে প্লাস ইনফিনিটি চলতেই থাকবে, সুতরাং একবার কাট করবে। তুমি যত উপরেই যাও না কেন প্লাস ইনফিনিটি চলতেই থাকবে, সুতরাং একবার কাট করবে, যে কোনো লাইন দাও একবার কাট করবে, ঠিক আছে। কিন্তু এইদিকে আসলে আবার হবে না, সুতরাং কোডোমেনটা আর কি, ডোমেনটাকে নিয়ে ডোমেন নিতে হবে এই 1 থেকে ইনফিনিটি। সুতরাং ডোমেনটা কি নেব, ডোমেনটা বলেছে এ সেট, ঠিক আছে। তো এ সেটটা কি হবে 1 থেকে ইনফিনিটি। আর কোডোমেন কি নিতে হবে, আমি যদি এইদিকে লাইনগুলো টানি সেক্ষেত্রে তো এই কার্ভকে কাট করবে না একবারও, কিন্তু বাইজেক্টিভ হতে হলে একবার কাট করতে হবে। সুতরাং কোডোমেন যেটা বি, সেই সেটটা কি হতে হবে, এখান থেকে শুরু হতে হবে। এই হাইটটা কত 5, মানে 5 টু ইনফিনিটি। ওকে, তার মানে কোন অপশনটা হচ্ছে এ ইকুয়াল টু 1, এই যে এ কমা ইনফিনিটি ছিল, এ ইকুয়াল টু 1, 5 টু ইনফিনিটি। ক্লিয়ার? ওকে, এটা কিন্তু কনসেপচুয়াল ছিল, ভালো, ঠিক আছে। যাই হোক, আমরা নেক্সট প্রবলেমে যাচ্ছি। দেখো এটা কি বলছে, এটা বলছে কি a is equal to limit n tends to infinity cos to the power 2n x, এখানে x equal to n pi। ওকে, x equal to n pi, তাহলে এখানে n pi বসিয়ে দিই। আচ্ছা, তোমরা যারা ভিডিওটা দেখছো অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে। ওকে, তোমরা সাপোর্ট করে তবেই কিন্তু আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। ওকে, তাহলে এই হলো। আচ্ছা, এটার লিমিট কি হয় বলতে পারো? cos n পাই, nটা একটা ইন্টিজার ধরো, পূর্ণ সংখ্যা, তাহলে cos n পাই মানে 1 পাই, 2 পাই, 3 পাই, 4 পাই, এরকম। তো cos এই ইভেন পাইগুলো কি হয় +1, মানে এই জায়গাটা হয় +1, আর অড পাইগুলো মানে এই জায়গাটায় হয় -1, মানে 0 পাই মানে +1, মানে cos 0 মান 1, 1 পাই মানে অড পাই সেটা হচ্ছে -1, 2 পাই মানে +1, 3 পাই -1, 4 পাই আবার +1, 6 পাই -1, এরকম। তার মানে দাও এটাকে আমি কি লিখছি, লিমিট n টেন্স টু ইনফিনিটি cos স্কোয়ার n পাই তার পাওয়ার n। এখন এই cos n পাই এর ভ্যালু এখানে কি কি থাকছে, +1 বা -1, কিন্তু cos n পাই এর মান +1 বা -1, কিন্তু আমি যদি বলি cos স্কোয়ার n পাই, cos n পাই +1 বা -1, cos স্কোয়ার n পাই কি হচ্ছে অনলি +1 হবে, কারণ মাইনাস স্কোয়ার করলেও প্লাস হয়ে যাবে, তার মানে লিমিট n টেন্স টু ইনফিনিটি n, 1 টু দি পাওয়ার সবসময় 1ই থাকবে, সুতরাং এর আনসারটা কি হবে 1 হবে। তাহলে a ইকুয়াল টু কি পেলাম 1, a ইকুয়াল টু 1। বি সম্পর্কেও একটা লিমিট বলেছে, তাই বি এর মান বার করা যাক। বি বলো, বি ইকুয়াল টু বলছে লিমিট n টেন্স টু ইনফিনিটি cos টু দি পাওয়ার 2n ইন্টু এক্স, এখানে এক্স নট ইকুয়াল টু n পাই। আচ্ছা, cos কি হয় না, এখানে +1 এখানে -1 হয়, মানে 0 পাই, 2 পাই, 3 পাই, 4 পাই, 5 পাই, এই জায়গাগুলোতে +1 না তো -1, 0তে +1, পায়ে -1, 2 পাই +1, 3 পাই -1, 4 পাই +1, 6 পাই -1, এরকম, ঠিক আছে। এখন যদি x নট ইকুয়াল টু n পাই হয়, আমরা জানি cos এর মান -1 থেকে +1 এর মধ্যে থাকে। এখন +1 আর -1 কোথায় হচ্ছে, এই দুটো জায়গায়। তাহলে এক্স নট ইকুয়াল যদি n পাই হয়, তাহলে +1 ও -1 হবে না, তাহলে মানটা কি হবে +1 এর থেকে বড় হবে, -1 এর থেকে ছোট হবে, এই -1 এর থেকে ছোট হবে, +1 এর থেকে বড় হবে। এখন বলো এটা কি আছে, লিমিট n টেন্স টু ইনফিনিটি, এটাকে লিখতে পারি cos স্কোয়ার x টু দি পাওয়ার n। এখন cos x এর মান -1 থেকে +1, তাহলে cos স্কোয়ার x এর মান কি হবে, নেগেটিভ তো হবে না, সুতরাং 0 থেকে 1 এ থাকবে, 0 থেকে 1 হবে, 1 কখনো হবে না, কিন্তু 1 এর থেকে ছোট হবে, তাই না, কারণ n পাই তো হচ্ছে না, 1 হতে গেলে n পাই টাইপের হতে হবে, 2 পাই, 4 পাই, 6 পাই, সুতরাং cos স্কোয়ার x এর মান কিন্তু 0 থেকে 1 এর মধ্যে থাকবে। ওকে, তাহলে বলো এইটার মান
1-এর থেকে ছোট, 0 বা তার থেকে বড়, তাহলে এর পাওয়ার যদি n টেন্স টু ইনফিনিটি, মানে পাওয়ার বাড়াতে থাকছে, ধরো cos x এর মান এসছে মনে করো আমাদের 0.01, এর পাওয়ার যদি 1 করলে এটাই থাকবে। আমি যদি পাওয়ার 2 করি 0.00001, মানে আস্তে ছোট হতে থাকবে। ছোট হতে থাকবে মানে কি, আস্তে আস্তে জিরোর দিকে চলে যাবে। ঠিক আছে, কি হয় না, ধরো লিমিট n টেন্স টু ইনফিনিটি r টু দি পাওয়ার n ইকুয়াল টু কি হবে, 0 হবে ইফ mod r লেস দ্যান 1। ঠিক আছে, 1 হবে ইফ কি হবে না, mod r r ইকুয়াল টু 1 হবে। ওকে, আর ডাজ নট এক্সিস্ট ইফ r ইকুয়াল টু -1। ঠিক আছে, আরটা -1 হলে এক্সিস্ট করবে না, +1 হলে এটা 1ই থাকবে, আর মড আরটা যে লেস দ্যান 1 হয় সেক্ষেত্রে এর আনসারটা 0 হবে, মাথায় রাখবে। তাহলে এখানে বলো এটা লেস দ্যান 1 হচ্ছে, তাই না, লেস দ্যান 1, 0 বা তার থেকে বড়, তাতে কিছু এসে যায় না, সুতরাং এর আনসারটাকে 0। তাহলে a, b, তাহলে b এর মান কি পেলাম, b এর মান 0। এবার কি বলছে, a, b -2, 1 আর 2, 1 এই তিনটে বিন্দু দিয়ে একটা ত্রিভুজ তৈরি করো, তার এরিয়া বার করো। তাহলে a, b মানে 1, 0, তাহলে ত্রিভুজ তৈরি করো। a, b মানে 1, 0, ওকে, তারপরে -2, 1 আর একটা 2, 1, এই ত্রিভুজের এরিয়া। তো এরিয়া তোমরা বিভিন্নভাবে ক্যালকুলেট করতে, আমি সিম্পল এখানে যদি ছবিটা আঁকার চেষ্টা করি কি হবে বলো তো, এই যে হচ্ছে 1, 0, ঠিক আছে, 1, 0, এটা -2, 1, ঠিক আছে, -2, 1 মনে করো এই যে, ঠিক আছে, -2, 1, আর এটা কি বলছে 2, 1, মানে এইদিকে 2, তারপর মানে এই সেম হাইট, এটা মনে করো 2, 1, ঠিক আছে। তাহলে এই তিনটে বিন্দু দিয়ে মানে এটা যোগ করো, আর এই ত্রিভুজটা এরিয়া বার করতে হবে। তো বলো এইটাকে আমি যদি ভূমি ধরি তাহলে কি হবে, হাফ ইন্টু ভূমি ইন্টু হচ্ছে, তো এটা কত, এই ডিস্টেন্সটা কত, -2 + 2, মানে এটা কি হবে, হাইটটা সবসময় 1, তাই না, এটা তো 1, এর হাইট কত 1, তাই তো, এটা 2, 1 -2, এই -2, 1 -2, 1 মানে এটা 1, আর এই জিনিসটা দেখো -2 থেকে +2 মানে 4, এটা মানে হাফ ইন্টু 4 ইন্টু 1, মানে 2 ইউনিট হবে এর এরিয়া। ওকে, তাহলে হয়ে গেল 2 ইউনিট। ওকে, নেক্সট আমরা 20 দাগ দেখবো। দেখো এটা কি বলছে, দেখো কি বলছে, the position vector of two adjacent side a vector ও a vector ও b vector of a rectangle ও CAB, মানে বলছে একটা রেক্ট্যাঙ্গেল আছে, যাই হোক একটা রেক্ট্যাঙ্গেল আছে, ওকে, এটা মনে করো ও, এটা এ, এটা বি, আর এটা সি, এরকম বলছে। ও এ ভেক্টর এটাকে বলছে এ ভেক্টর, ও বি ভেক্টরটাকে বলছে বি ভেক্টর। ওকে, তাহলে বলে এ ভেক্টর আর বি ভেক্টর পারপেন্ডিকুলার না, কি পেলাম তাহলে, পেয়ে গেলাম এ ভেক্টর ইজ পারপেন্ডিকুলার টু বি ভেক্টর। ওকে, কারণ কি রেক্ট্যাঙ্গেল সাইডগুলো পারপেন্ডিকুলার হবে, ও ইজ দ্য অরিজিন। এবার এটা বলছে 16 mod a ক্রস বি ইকুয়াল টু 3 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমি এ ভেক্টরের মান সিম্পলি এ ধরলাম, বি ভেক্টরের সিম্পলি বি ধরলাম। ওকে, 16, আচ্ছা মড এ ক্রস বি মানে কি, এ ক্রস বি এর ভ্যালু কি হয়, এ বি সাইন থিটা, এ বি সাইন থিটা, থিটার মান কত 90 ডিগ্রি, সাইন 91, মানে 16 এ বি ইকুয়াল টু 3 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। কি বার করতে হবে আমাদের, the theta, the angle between the diagonals OC and AB, diagonal OC আর diagonal AB এদের মধ্যে অ্যাঙ্গেল, কোন অ্যাঙ্গেলটা, অ্যাকিউট অ্যাঙ্গেল। এবার দুটো অ্যাঙ্গেল আছে কিন্তু একটা একটা অ্যাকিউটটা ধরলাম, এটা অ্যাকিউট। ওকে,
তাহলে এই অ্যাঙ্গেলটা বার করতে হবে, এটা হচ্ছে থিটা। ওকে, আচ্ছা এটা যদি থিটা হয় এই অ্যাঙ্গেল দুটো কত করে হয় বলো তো? তুমি বলো এই অ্যাঙ্গেলটা কত হবে? দেখো এই অ্যাঙ্গেলটা যোগ করলে এই দুটো পাওয়া যাবে। আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো যে বহিস্থ কোণটা অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের যোগফল হয়, মানে থিটা সমান সমান এটা প্লাস এটা, মানে এটা থিটা বাই টু হতে হবে, এটাও থিটা বাই টু। তো কেন? কারণ এটা তো আবার সমান, এটা তো সমদ্বিবাহু ত্রিভুজ, তাই না? আয়তক্ষেত্রের কর্ণ মানে পরস্পরকে বাইসেক্ট করবে, তার মানে আমাদের এটা কি হবে, এগুলো থিটা বাই টু করেই হবে, মানে এই অ্যাঙ্গেলটা হয়ে গেছে থিটা বাই টু। ওকে, তারপরে ট্যান থিটা বাই টু ইকালটা কি হবে? আমি যদি এখন এই ও বি সি যদি এই ত্রিভুজটা নিয়ে নিই, তাই ট্যান থিটা বাই টু ইকালটা কি হয় বলতো? বার করতে বলেছে কি ট্যান থিটা বাই টু, ট্যান থিটা বাই টু মানে কি হয় বলতো? এটা বাই এটা। ওকে, এটা কি এই ডিস্টেন্সটা এ মানে এটা এ, আর এটা বি মানে এ বাই বি, মানে বার করতে হবে আমাদের কিসের মান? এ বাই বি এর মান। এখান থেকে এ বাই বি ভেরি ইজিলি ক্যালকুলেট করতে পারো। দেখো এ বাই বি করতে হবে, তুমি বোথ সাইডে বি স্কোয়ার দিয়ে ভাগ করে দাও, তাহলে 16, এখানে বি স্কোয়ার দিয়ে ভাগ করি বি কেটে যাবে একটা, মানে 16 এ বাই বি ইকুয়াল টু 3, কি হবে 3 3 এখানে কি দিয়ে ভাগ করি? বি স্কোয়ার দিয়ে। ওকে, মানে এ বাই বি এর হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে ভাগ করলে এটা 1, তার মানে আচ্ছা ট্যান থিটা বাই টু এটাকে সমান এক্স ধরে নিলাম আমি, ট্যান থিটা বাই টু সমান সমান এক্স ধরে নিলাম, তাহলে এটা কি হচ্ছে এখন বলো? মানে এক্স এর মানই আমাদের ক্যালকুলেট করতে বলেছে। ওকে, তো তাহলে 16x ইকুয়াল 3 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1, ক্লিয়ার? মানে 3x স্কোয়ার প্লাস 6, আচ্ছা মাইনাস কত হবে তাহলে? 3 ইন্টু ওকে, তাই 16 এই সরি 3x স্কোয়ার ইকুয়াল টু এটা 3 আর এটা হচ্ছে 16। ওকে, তাহলে মাইনাস 16x প্লাস 3 ইকুয়াল টু 0। ওকে, আচ্ছা বি স্কোয়ার দিয়ে আমরা ভাগ করেছি, তার মানে এটা 16 এ বাই বি। ওকে, 16 এটা কি এ বি সাইন থিটা 3 এ স্কোয়ার প্লাস, সরি একটুখানি আমরা গন্ডগোল করে ফেলেছি এখানে, কারণ এটা মিডল টার্ম যাচ্ছে না কিন্তু যাবে আই থিঙ্ক, ঠিক আছে? এটা হোল স্কোয়ার আছে, ঠিক আছে, এখানে হোল স্কোয়ার আছে, ঠিক আছে, সুতরাং এখানে স্কোয়ারগুলো হোল স্কোয়ার হবে, ঠিক আছে? তাহলে বলে এই লাইনটাকে আবার করছি আমি, তাহলে বল জিনিসটা কেমন দাঁড়াবে? 16 এখানে কি হবে? বি স্কোয়ার দিয়ে হলে এ বাই বি থাকবে, এ বাই বি মানে আমরা এক্স ধরে নিয়েছি, সেটাই বার করতে হবে আমাদের, এক্স ইকুয়াল টু 3, আমরা বি স্কোয়ার দিয়ে ভাগ করছি, স্কোয়ারের মধ্যে গেলে এটা কি হবে বলো? স্কোয়ারের মধ্যে যদি পাঠিয়ে দিই মানে পুরোটাকে, সেটা বি দিয়ে ভাগ হবে, মানে এ বাই বি মানে এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার। ওকে, বি স্কোয়ার দিয়ে ভাগ করে দিলাম, তাহলে কি হচ্ছে 16x ইকুয়াল টু 3 ইন্টু এটা গুণ করে নাও, কি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এটা 2x হয় মানে প্লাস 6x। ওকে, আর প্লাস 1 হবে তাহলে প্লাস 3, তার মানে কি পাচ্ছি আমরা? 3x স্কোয়ার, এটা কি হবে? মাইনাস 10x প্লাস 3। ওকে, 3 3কে 9, 9 1কে 9 করো, মানে 3x স্কোয়ার মাইনাস 9x মাইনাস এক্স প্লাস 3 ইকুয়াল টু 0, তার মানে এটা কি হচ্ছে বলো? 3x ইন্টু এক্স মাইনাস 3 মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0, তার মানে এক্স মাইনাস 3 সরি ইন্টু 3x মাইনাস 1 ইকুয়াল টু 0, তার মানে এক্স এর মান কি কি পেলাম আমরা? 3 আর 1/3, মানে ট্যান থিটা বাই টু সেটাই আমাদের এক্স ছিল। ওকে, ট্যান থিটা বাই টু সেটাই এক্স ছিল, তাহলে এক্স এর মান 3 আর 1/3, কারণ 3 তো এখানে অপশানে হলো 1/3। ওকে, দুটো মানই কিন্তু আসবে, ঠিক আছে, আমাদের 1/3টা এখানে সঠিক হয়ে যাবে। ওকে, এটা কিন্তু এটা হবে না কিন্তু, ওকে 1/3টাই হবে, ক্লিয়ার? দেন তো আজকের ভিডিওতে আমরা তাহলে এই পর্যন্তই রাখি, তো চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করবে। ওকে,
আর বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে, ঠিক আছে? তোমাদের সাপোর্ট পেলে তবেই কিন্তু আমরা চ্যানেলটাকে গ্রো করতে পারবো। ওকে, দেন নেক্সট ভিডিও দেখা হচ্ছে। নেক্সট ভিডিওতে আমরা পরের প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করবো। টাটা দেন, নেক্সট ভিডিওতে দেখা হবে।